আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, রাজধানী ঢাকায় ৫ আগস্ট থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১৭৭ দিনে বিভিন্ন দাবিতে মোট আন্দোলন হয়েছে ১৩৬টি। এর মধ্যে একদিনে ১৭টি স্পটে অবরোধের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্তরে বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এসব আন্দোলন আর দাবির চাপ একদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি নগরবাসী পড়ছেন সীমাহীন ভোগান্তিতে। অন্যদিকে ফিকে হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। পতিত শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরে চরমভাবে লঙ্ঘিত মানবাধিকার, পদদলিত নাগরিক মর্যাদা, চরম দলবাজি, স্বেচ্ছাচারিতা, লাগামহীন দুর্নীতি, রাষ্ট্রীয় মিথ্যাচার, হত্যাযজ্ঞ, পরিবারতন্ত্র এবং দাম্ভিকতার বিরুদ্ধে নতুন এক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের লক্ষ্য সামনে রেখে ১৫০০-এর বেশি ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন। ২২,০০০-এর বেশি তরুণ জনতা আহত হয়েছেন। অনেকে চিরতরে হারিয়েছেন দৃষ্টিশক্তি, কেউ হারিয়েছেন চলার শক্তি। বিপুল এই ত্যাগ এবং ইস্পাত কঠিন ঐক্য গড়ে ওঠা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ যে ঐক্য শক্তিতে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল, সেই ঐক্য এখনো অনেকটাই ম্লান হওয়ার পথে। এর বিপরীতে বড় হচ্ছে বিভাজন রেখা। বিশ্লেষকদের অনেকেই বলছেন নির্বাচনের সময় রাষ্ট্রপতির পদত্যাগ, জুলাই ঘোষণাপত্র, সংবিধান বাতিল সহ বিভিন্ন প্রসঙ্গে নানান ইস্যুতে যে বিরোধ সৃষ্টি হচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে, তা দূর করা না গেলে এবারও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরাই রয়ে যাবে। এমন একটি সংখ্যাকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় ঐক্যর বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দিবেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য মশিউর রহমান এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনাটা শুরু করতে চাই। ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো যে ঐক্য শক্তিতে মহাশক্তিধর কিংবা স্বৈরাচার কিংবা যে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করলো, সেই ঐক্য এখন কতটা অটুট রয়েছে, কি দেখছেন? না, আমি যেটা দেখেছি সেটা তো ঐক্য আছে আমাদের, এবং ঐক্য থাকাটা খুব প্রয়োজন। যেটা আপনি বলছিলেন যে স্বপ্ন যাতে অধরা না থাকে, কারণ আমাদের ৫৪ বছর ধরে তো আমাদের অনেক স্বপ্ন, আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেটাই তো অধরা রয়ে গেছে। মুক্তিযুদ্ধের স্বপ্নটা কী ছিল? একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বহুত্ববাদের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। তো এখন বৈষম্য বিরোধী, মানে বৈষম্য দূর করা তো সাম্য সৃষ্টি করা। তো এখনও একই স্বপ্ন, ৯০ সালেও আমাদের একই স্বপ্ন ছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন একই। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি এবং যে সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে যাদের কাছে দায়িত্ব যাবে, তারা যদি এই অধরা স্বপ্ন বাস্তবায়নের ব্যাপারে যা যা করা দরকার সেটা যদি না করেন, তখন স্বপ্ন অধরা হয়ে যাবে। ঐক্যের ব্যাপারে আমার কাছে মনে হয় যে ঐক্য আছে। কি কি বিষয়ে ঐক্য দরকার সেগুলো আগে ঠিক করে নিতে হবে। সব বিষয়ে তো ঐক্য হবে না, তাহলে তো এক দেশ, এক নেতা, এক পার্টি থাকবে। আপনি কি মনে করেন কোন কোন জায়গাগুলোতে আরো শক্ত ঐক্য দরকার? আমাদের যেমন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এই ব্যাপারে আপনার ঐক্য হইতে হবে যে আমরা কে কী মনে করছি, এবং এটার একটা স্ট্যান্ডার্ড ঠিক করে নিতে হবে যে আমরা এই বিষয়টাতে এইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনার অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে কোনো বিষয় নিয়ে। আমাদের নির্বাচন এটা নিয়ে আমাদেরকে একটা ঐক্যে পৌঁছতে হবে যে আমরা কতটা সংস্কার চাই এবং কি সংস্কার করলে আমাদেরকে একটা ভালো নির্বাচন করা যাবে। তাহলে আপনি ঐক্য দেখছেন। তাহলে ১৭৭ দিনে ১৩৬টা আন্দোলন হলো, এবং সত্যি কথা বলতে মানে মানুষ তো স্বপ্ন দেখে, এবং এই যে শেখ হাসিনা কিংবা স্বৈরাচারের পতন এবং পালিয়ে যাওয়ার পরে যে মানুষের যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষায় মানুষ বুক বেঁধেছিল, এই যে ছাত্র জনতার এইরকম আপনি নিজের প্রাণ বিসর্জন দেওয়া, যে পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছে, পরিবর্তনটা প্রত্যাশিত ছিল, সেই জায়গাটাতে কেন মানুষ আশাবাদী হতে পারছে না? কেমন যেন সবার মধ্যে একটা ভয়, কেমন যেন একটা আপনার শঙ্কা কাজ করছে। সেটা তো থাকার কথা ছিল না। আমরা তো নতুন বাংলাদেশ গড়ব,
যেই আপনার আপনার মানে গণতন্ত্রহীনতা, যে আপনার স্বৈরাচারিতা যা যা ছিল সেগুলোর এগেনস্টেই তো এত বড় বিক্ষোভ, এত বড় আন্দোলন। হ্যাঁ, এটার এগেনস্টে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অর্জন করেছি। এখন কোনো দলীয় সরকার এখন তো গড়তে হবে, এখন গড়তে হবে। মানে সেই সরকারের 6 মাস যখন আপনি অ্যানালাইসিস করবেন, সেখানে হয়তো আমাদের অনেকের আশা আকাঙ্ক্ষা, যত দ্রুত আমরা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চেয়েছিলাম সেই দ্রুততার সাথে এটা হয়নি। সেটা ছাত্র সমন্বয়করা বলছেন, রাজনৈতিক দল বলছেন, নাগরিকরা বলছেন। তো এই যে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের যে সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলো আছে, এগুলো নিয়ে আরো ফ্র্যাঙ্কলি আলাপ আলোচনা করতে হবে। ধন্যবাদ। জনাব এম এ আজিজ, আপনি কতখানি আশাবাদী, আপনি কতখানি ওনার সাথে একমত? আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমি মনে করি ঐক্য দুইটা। ধরেন এখন ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য অটুট আছে, অর্থাৎ আজকে ফ্যাসিস্টের কাউকে আসতে বলেন, দেখবেন সরকার লাগবে না, ছাত্র জনতা, রাজনৈতিক দল সব, বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। কিন্তু সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিছু কটু কথা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো পরিষ্কার নয় বলেই কিছুটা চিড় ধরেছে ঐক্যের ভিতরে দৃশ্যমান। এটাই মানে আপনি মনে করছেন কিছুটা চিড় ধরেছে? ধরেছে, সেটা দৃশ্যমান এবং আমার কাছে মনে হচ্ছে যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল যে ফিনান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে ছাত্রদের নিয়ে যে দল গঠন করবে, ছাত্রদের সম্পর্কে যে সব কথা বলেছে, তাতে করে আমার মনে হয় ভিতরে ভিতরে চিড় ধরে গেছে। এটা এই মাসের ভিতরে শেষের দিকে আমরা বুঝতে পারবো এটা। অথচ এখন প্রয়োজন ছিল আরো শক্তিশালী, আরো শক্ত ঐক্যের জায়গা তৈরি করা, কারণ নতুন আপনার মানুষ তো এক্সপেক্ট করছে যে একটা সরকার গঠিত হবে, কিংবা যে যে অনিয়মগুলোর বিরুদ্ধে গিয়ে সবাই আপনার প্রতিবাদ করেছে, এই যে জীবন দিয়েছে সেগুলো তারা শোনেন, এই ধরনের একমাত্র ফ্যাসিস্ট সংগঠন ছাড়া এদেশে সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে। আন্দোলনের সময় ব্যানার ছাড়া রাজনৈতিক দলগুলোও নেমেছে, সবাই নেমেছে। ধরেন টকশোতে আসতে অনেকে হয়তো ভয় পেয়েছে, কম আসছে, আমি কিন্তু 5 তারিখেও আসছি, আমি কিন্তু ছাড়ি নেই। তো অর্থাৎ আমি বলছি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু সবাই আমরণ এবং সর্বশেষ ধাক্কা দিয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূস প্রথম দিকেও বলেছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, এবারেও বলছে, যেভাবে মনে হলো টাইমস যদি পড়েন, আমি এটা নোট করেছি, পড়ছি না, ছাত্রদেরই এই দেশটা দাঁড় করতে হবে, ছাত্ররাই সব। কিন্তু তিনি এটা কখনো ভাবেন না, কখনো বলেন নাই ছাত্ররা তোমরা ক্লাসে ফেরো। আপনি খেয়াল করে দেখেন, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে ছিল এবং তারা সরকার পরিচালনায় ব্যস্ত, বেশি ক্লাস নিয়ে ব্যস্ত দেখা যায় না। তো অর্থাৎ যদি স্কুল থেকেও ধরি, 6 বছরের যে জেনারেশন গ্যাপ, এই আপনার বিজ্ঞানের যুগে এই গ্যাপ কি দিয়ে দূর করবে? এই 6 বছরের গ্যাপ দূর করা মোটেই সম্ভব না, কারণ আধুনিক প্রযুক্তি কিন্তু মানুষকে রিপ্লেস করে ফেলছে। এই 6 মাসের যে ভ্যাকুয়াম তৈরি হলো, এটা কিন্তু পূরণ হবে না। এছাড়া আপনি দেখেন 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের নির্বাচন পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল, কিন্তু ছাত্ররা কোনো সরকারের অংশীদারিত্ব নেয় নাই। এবং এই 24 সাল বাদে ছাত্ররা যখন নেতৃত্ব দিয়েছে এবং তার পরপরই বিতর্কিত হয় নাই, কিন্তু এখন ছাত্ররা বিতর্কিত হয়েছে, এটা মানতে হবে, বিতর্কিত হয়েছে। কারণ সরকার আবার ধরেন ছাত্ররা সরকারে একটা অংশ আছে, 3 জন আছে, ইউনূস সরকার এখন ওপেনলি তাদের পক্ষে গেল এবং ছাত্ররা সংগঠন করছে, অর্থাৎ আর একটা নতুন দল তৈরি হচ্ছে। এবং এই ছাত্রদের নতুন দল তো তৈরি হতেই পারে না, এটা বাধা দিচ্ছি না, হতেই পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত এই যে সরকার পরিচালনায় ব্যস্ত করা হলো, এই জেনারেশন গ্যাপটা কি করে হবে? তিনি তো দেশের মুরব্বী, তিনি বিশ্বের বিখ্যাত লোক, তিনি ছাত্রদেরকে পড়াশোনার কথা ভাববে না? 4th শিল্প বিপ্লবে প্রযুক্তি ট্রেনিং ছাড়া
কোনোভাবেই দেশকে রাজনীতি দিয়েও এই দেশকে ধরে রাখা যাবে না। বাংলাদেশে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি রোবট লাগাই দিছে, সারা বিশ্বে রোবট অপারেশন করতেছে, নিখুঁত অপারেশন, অর্থাৎ উচ্চ মানের বিজ্ঞানের পেছনের লোক দরকার। আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা আমি লিখেছি, বড় করে লিখেছি, মানে আপনি নলেজ বেসড জেনারেশন তৈরির কথা বলছেন, সেটা না তৈরি করতে পারলে বাংলাদেশের এই দেশ কোনো পলিটিক্স দিয়েও সম্ভব না, অন্য কোনো কিছু দিয়ে এই দেশ। কিন্তু দুটাই তো মানে একটা গণতান্ত্রিক দেশে তো আপনার দুটাই তো সমান্তরালি চলবে। মানে আগে যেটা বলা হচ্ছে যে আপনার উন্নয়নের জন্য কোনো গণতন্ত্র দরকার নেই, এই সব কথা তো আসলে আপনি মানে আমি কিন্তু তা বলছি না। আমি বলছি যে শিক্ষাকে কোনো অবস্থাতে এতগুলো কমিশন করেছে, শিক্ষার ব্যাপারে কিছু করে নেই। এবং এই সাবকন্টিনেন্টে না, এশিয়ার মধ্যে সবচাইতে শিক্ষকদের বেতন কম, শিক্ষকদের বাজেট অ্যালোকেশন কম, এবং এবারে ছাত্রদেরকে ইলেকশনের মাঠে ইউজ করা হচ্ছে। আমি বলবো ইউজ, তারা সরল মনে ইউজ হচ্ছে। আমি আসি আপনার যে জনাব মাসুদ, একটি সফল গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অভূতপূর্ব সুযোগ যখন এসছে, তখন বিভিন্ন ইস্যুতে আমরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে দেখছি, আমরা আপনার সংঘাতে লিপ্ত হতে দেখছি। আমরা এক কলেজের ছাত্রদের সাথে মানে এক কলেজের ছাত্ররা অন্য আরেক কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে দেখলাম, কিংবা তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, বিভিন্ন রকম আপনার মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই বিভাজন কেন? এবং এটাতে তো মনে করেন যে এই যে একটা এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় তো চির পড়ছে। এবং মনে করেন এই বিভাজন করে আসলে লাভটা কার? এই বিভাজনের লাভটা তো অন্য কেউ নিতে পারে। আসুন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিভাজন করলে আসলে আমাদের দেশের কারো লাভই নেই, এই দেশপ্রেমী কোনো মানুষের লাভ নেই। এই বিভাজনটা করে লাভ হচ্ছে দেশের অভ্যন্তরে থেকে যারা হচ্ছে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে তাদের লাভ। এই বিভাজনটা করে মূলত হচ্ছে সীমান্তের বাইরে যে সকল রাষ্ট্রগুলো বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে, বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতিতে বাধ্য করে, তাদের লাভ। এই দেশের কোনো রাজনৈতিক দল কিংবা এই দেশের কোনো সাধারণ মানুষ, এই দেশের কোনো সিভিল সোসাইটি কারোরই বিভাজনের মধ্যে লাভ আছে বলে আমার মনে হয় না। দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে একটা বড় ঐক্যের জায়গায় নিয়ে গিয়েছে। 70-এর পরে 71-এর পরে এইরকম ঐক্য 2024-এ ঘটেছে। এর আগেও ইতিহাসে এমনকি 1757 পরে 1857, 1947 এত বড় একতা কিন্তু তৈরি হয় নাই। আপনি দেখেন ছাত্রদের পাশাপাশি একটা ঢাকা শহরে 2 কোটি মানুষ, 1 কোটি 80 লক্ষ মানুষ বসবাস করে, তার মধ্যে কোটি মানুষের বেশি কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তো এরকম একটা একতা বাংলাদেশে যখন তৈরি হয়েছে, এখান থেকে শুধুমাত্র যে এখানে শুধু শেখ হাসিনা ফেল করেছে তা না, এই ফেলটা মূলত হচ্ছে শেখ হাসিনাকে যারা এই দেশের মসনদে টিকিয়ে রেখে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে, তারা পুরো দস্তুর ফেল করেছে। তাদের এখন কোনো ইন্টেলিজেন্স নাই, এখন কোনো চেষ্টা নেই যেভাবে শেখ হাসিনাকে রাখতে তারা চেষ্টা করে নাই, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ মানুষের একতা ছিল, ছাত্রদের একতা ছিল। এটাকে ধ্বংস করার জন্য স্বাভাবিকভাবেই যারা তাদের এই দেশ থেকে তাদের স্বার্থগুলো এখন উদ্ধারের ক্ষেত্রে, তাদের স্বার্থগুলো এই দেশকে নতজানু পররাষ্ট্রনীতিতে বাধ্য করার ক্ষেত্রে তারা যখন সফল হচ্ছে না, তারা সাধারণভাবেই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেশের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আমরা বুঝে না বুঝে কেন ব্যবহার হচ্ছি। আপনি দেখেছেন বাংলাদেশের যে সকল জায়গায় স্পেশালি ঢাকাকে কেন্দ্র করে, যেহেতু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সরকার ব্যবস্থা, ঢাকার প্রতিটি জায়গায় এটা হয়ে আছে স্বাধীনতার পর থেকে, হওয়া উচিত ছিল না সেটা বলতে পারি। প্রত্যেকটি জায়গায় আপনার সংঘাত সৃষ্টি করা হয়েছে। সোহরাওয়ার্দী কলেজ বনাম মাওরুন মোল্লা কলেজ যাত্রাবাড়িতে তারা প্রতিরোধ করেছে, তাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ওরা আপনার সায়েন্স ল্যাব বিশ্ববিদ্যালয়ে যখন হামলা হয়েছে তখন ইডেন কলেজ, ঢাকা কলেজ এরা দৌড়ে এসেছে, তাদের মধ্যে একদম ঠুনকো একটি বিষয় নিয়ে বড় ধরনের সংঘাত সৃষ্টি করে দিয়েছে। এবং তিতুমিরকে বর্তমানে রাস্তায় বসিয়ে শিক্ষার্থীদের উপর
এবং নগরবাসীর এক ধরনের আপনার ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বা হয়েছে। সব মিলিয়ে এতে মূলত হচ্ছে এই দেশের কারোরই লাভ নেই। এই দেশের গোলাপানিতে মাছ শিকার করে যারা হচ্ছে বিদেশি প্রভুদের গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে কারা, তাদের লাভ। এখন কয়েকটি কথাকে আমার ভাইয়ের কথার উত্তর দিতে হয়। গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে দেশি বিদেশি অপশক্তি, যারা ফ্যাসিবাদের যে শক্তিটা পরাজিত হয়েছে আমাদের একতার কাছে, তারা মূলত আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। জি, এবং এখানে কয়েকটি বিষয়ের মধ্যে কথা বলতে হয়। ছাত্রদেরকে ইউজ করা হচ্ছে আগামী নির্বাচনের জন্য। আমি এই ক্ষেত্রে একেবারে মনে করি না। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না, এটা একেবারে ভুল কথা। যারা গভর্নমেন্ট আছে, সরকারি কাজ ইয়েতে আছে, তারা কেউই এখন হচ্ছে রেগুলার স্টুডেন্ট না। আপনার হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট, তারা নিয়মিত ক্লাস করছে, ভালো রেজাল্ট করছে, তারা আবার হচ্ছে পলিটিক্সটাও করছে। কিন্তু ছাত্রদেরকে ইউজ করছে কারা? আওয়ামী লীগ ইউজ করেছে, কেন্দ্র ভাতাতে ইউজ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, চাঁদাবাজি করার জন্য ব্যবহার করেছে, মানুষকে হামলে পড়ে মানুষকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও বারবার ছাত্রদেরকে ব্যবহার করেছে, বাট এইবার ছাত্ররা কোনো দলের জন্য ব্যবহৃত হচ্ছে না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা রাজনৈতিক দলগুলার। যারা এক্সিস্টিং বিভিন্ন রাজনৈতিক দল আছে, আগের যে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি যেটা, যারা এখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের এখানে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, কারণ ছাত্ররা এখন এতটাই সচেতন হচ্ছে যে ছাত্ররা এখন আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে ব্যবহৃত হতে চাচ্ছে না। তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টায় আছে। যেমন ধরেন হচ্ছে গত 17 বছরে একটি ছাত্র সংগঠনের কোনো আন্দোলনের সফলতার ইতিহাস নাই। তবে একটা সফলতার ইতিহাস ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে গত পরশু হয়েছে। সেই সফলতা হচ্ছে জাকসু নির্বাচন বন্ধ করার সফলতা। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল, সেখানে বসে দলীয় নেতার নামে স্লোগান দিয়ে, নেত্রীর নামে স্লোগান দিয়ে জাকসু নির্বাচন বন্ধ করতে সক্ষম হয়েছে। সফলতা একটা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ছাত্র রাজনীতি আরো বেশি চলুক। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা আরো বেশি সোচ্চার হবে, যেভাবে সোচ্চার হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা উঠছে, পড়াশোনা তো করতে হবে। পড়াশোনা তো ছাত্ররা করে। আপনি কয়জন স্টুডেন্ট, মানে হচ্ছে উপস্থিতির হার শিক্ষা প্রতিষ্ঠানে 5 আগস্টের আগে পরে দেখেন বৃদ্ধি পেয়েছে। কোন শিক্ষার্থীরা পড়াশোনা করছে না? এমনকি নাহিদ ইসলামকে গিয়ে আপনি বলবেন যে আপনি গিয়ে অনার্সের ক্লাস করেন বা মাস্টার্স করেন, তাকে এখন বলবেন যে আপনার পিএইচডি করা উচিত, থিসিস করা উচিত, আপনি সেখানে যান, কেন সরকার পরিচালনা করছেন। আসিফ মাহমুদের অনার্স শেষ, মাস্টার্স শেষ, আসিফ মাহমুদকে কথা বলবেন? সুতরাং হচ্ছে আপনি এই প্রশ্নটা একেবারেই অবান্তর। ছাত্ররা ছাত্র রাজনীতি করেছে, ছাত্ররা এখন জাতীয় রাজনীতি করবে। এবং জাতীয় রাজনীতিতে যেটা ছাত্ররা তাদের অগ্রজদের সমন্বয়ে শুধু একা করবে না, অগ্রজদেরকে সাথে নিয়ে যারা স্বচ্ছ রাজনীতির চিন্তা করেছে দীর্ঘদিন যাবৎ, যারা বিভিন্ন রাজনৈতিক দলে স্বচ্ছ রাজনীতি করার কারণে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা স্বচ্ছ রাজনীতি করার জন্যে বা স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা তাদের জায়গা পায় নাই, তাদেরকে সাথে নিয়ে, এবং পাশাপাশি হচ্ছে যারা স্বচ্ছ রাজনীতি না পাওয়ার কারণে রাজনীতিতে আসে নাই, যারা স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ সমাজ ব্যবস্থা না পাওয়ার কারণে দেশ থেকে চলে গিয়েছে, তাদেরকে দেশে এনে, সেই মেধাবীদেরকে দেশে এনে, স্বচ্ছ রাজনীতিবিদদেরকে এনে একসাথে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে। যে রাজনৈতিক ব্যবস্থা, যে সংস্কারের কথা আমরা বলছি, যেটা একটা নতুন সংবিধানের কথা আমরা বলছি, সেই নতুন সংবিধান তারা রচনা করবে ইনশাআল্লাহ। যদি হচ্ছে সরকার না কে যদি বাধা দেওয়া হয় না করতে, তাহলে তারা নতুন সরকার গঠন করে। জি, ধন্যবাদ আপনাকে। পরে আমি আবার আসবো। জনাব ইমরান সালি প্রিন্স, গত 15.5 বছর রাষ্ট্রের পুরো কাঠামোই আমরা ভেঙে যেতে দেখেছি। সে সময় বলা চলে দেশের নাগরিকদের কোনো মর্যাদাই ছিল না, পদে পদে মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে। এর বিপরীতে মানবিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে ঐক্য কতখানি প্রয়োজন বলে আপনি মনে করেন? এবং আমাদের মাসউদ যে কথাগুলো বলল, তার সাথে আপনি কতখানি আপনার একমত, কিংবা আপনার কোনো মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের মধ্যে যে বোঝাপড়ার প্রয়োজন, সেই বোঝাপড়াটা অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। এবং সেই জন্যই তো আমরা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার যে একটি দফা রিকনসিলিয়েশন কমিশনের কথা আমরা বলেছি, এবং সেই রিকনসিলিয়েশন কমিশনের মধ্য দিয়ে আমরা এখানে সকলের মধ্য দিয়ে আমরা এটা করব। এখানে এই কমিশনে কারা থাকবে, কারা কি থাকবে, সেটা ভবিষ্যতই বলে দিবে। কিন্তু আমাদের এই মূল যে লক্ষ্য, আজকে যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের যে অবসান হয়েছে,
সেই ফ্যাসিবাদের অবসানের পর আমরা কি শুধুই একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতাকে মানে ক্ষমতার হাত বদল করে রাখবো? সেটা নাই। তারপরে রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চাই এবং সর্ব জায়গাতে কিন্তু সংস্কার থাকতে চাই। সেই জন্য আপনারা দেখেছেন যে আমাদের ভিশন 2030 কিংবা 31 দফা সবকিছুর মধ্যেই কিন্তু একটা পরিবর্তনের কথা রয়েছে। এখন এখানে আপনি যে মাসুদ সাহেব যে কথাগুলো বললেন, হ্যাঁ ঠিক আছে, ওনার অবস্থান থেকে ঠিকই আছে, ছাত্ররা রাজনীতি করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যরা যখন ওনারা রাজনীতি করবেন ঠিক আছে, অন্যরা যখন রাজনীতি করছে তখন ওনাদের কেন সমস্যা তৈরি হবে, তাই না? জাকসু নির্বাচনের কথা বলেছে, জাকসু নির্বাচন অবশ্যই আমরাও চাই, আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন চাই, কিন্তু কোন গঠনতন্ত্রে আপনারা সেই নির্বাচনটা করবেন? সেই ওনারা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান করতে চান, তো সেই জাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে গঠনতন্ত্র, এটা তো প্রাগৈতিহাসিক সময়, অনেক দীর্ঘ সময় আগে সে তখনকার প্রেক্ষাপটে করা। বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে গঠনতন্ত্র নতুনভাবে প্রণয়ন করে আপনি নির্বাচন দেন। আমরা তো নির্বাচনের বিরোধী না। এখন কথায় কথায় যখন ট্যাগ লাগানো করবেন, অন্যরাও করবে, ইট মারলে পাটকেলও খেতে হবে, এটাই বাস্তবতা। এখন বললেন যে আজকে এই যে আপনার ধরেন আমাদের মধ্যে যদি ঐক্য যেটা ছিল, অবশ্যই ঐক্যকে রাখতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে আমরা যে বিজয়টা অর্জন করেছি সেটাকে ধরে রাখা যাবে না। এই ঐক্য বিনষ্ট করছে কারা করছে? অবশ্যই উনি যে বক্তব্য দিয়েছেন আমি একমত, যে দেশি বিদেশি শক্তি যারা চায় না আমাদের দেশের অগ্রগতি, তারাই হয়তো সেই কাজটি করছে। তো এখন কিন্তু সেই ফাঁদে সবাই পা দিচ্ছি কেন? এইটাই এখন আসল কথা, যে আমরা এই ফাঁদে কেন আমরা পা দিচ্ছি, এই বিভাজন তাহলে কেন, কিভাবে আসলো? এখন এই বিভাজন যারা তৈরি করছে তাদেরকেই সেই প্রশ্নটা করতে হবে। আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছি। আমরা বলেছি এই সরকার জনগণের সরকার, আমাদের সরকার, এই সরকারকে আমরা ওন করি, এই সরকার যাতে ব্যর্থ না হয় সেই জন্য আমরা সদপ্রস্তুত। কিন্তু আমাদের এই সমর্থনটাকে প্রশ্নাতীত রাখার মূল দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এবং অপরাপর যারা এই আন্দোলনের শক্তি আছে তাদের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, এবং এই বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু সামনে এগোতে হবে। কিন্তু এটা বাস্তবতা হলেও, দুঃখজনক হলেও সত্য, যে বাস্তবে কিন্তু সেই বোঝাপড়াটা ওই পর্যায়ে কিন্তু যে পৌঁছায়নি। আমরা সবাই সংস্কারের কথা বলছি, সবাই আমরা নির্বাচনের কথা বলছি, কিন্তু প্রলোভিত হচ্ছে, বিভিন্ন সময় একটা একটা করে ইস্যু সামনে আসছে, এসে সেটা নিয়ে আমরা জটিলতা সৃষ্টি করছি, সেটা নিয়ে আমরা বিশৃঙ্খল হচ্ছি, সেটা নিয়ে আমরা অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু মূল জায়গায় কিন্তু আমরা থাকতে পারছি না। তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে। আমি এখনও মনে করি, আজও মনে করি যে আমাদের এই ঐক্য অটুট আছে। সেই ঐক্যকে অটুট রাখার দায়িত্ব যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের, সেরকম রাজনৈতিক দলগুলোর, সেরকম ছাত্রদেরও। সেই জন্য আমাদের বোঝাপড়াটা আগে করতে হবে, আমাদের মধ্যে নৈকট্য সৃষ্টি করতে হবে। হ্যাঁ, ছাত্ররা রাজনৈতিক দল করতেই পারে, কোনো সমস্যা নেই, রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে। আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাসী। কোনো রাজনৈতিক দলের উত্থানে আমরা অস্থির নই, আমরা বিচলিত নই, কারণ আমাদের এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, থাকবে। কিন্তু আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তাদের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দলের যদি উত্থান ঘটে, তাহলে জনগণ সেটা মেনে নেবে। আমি যদি বলেছি এবং যদি ঘটে বলেছি, জনগণ তাহলে মেনে নাও নিতে পারে, মেনে নাও দিতে পারে। এখন প্রধান উপদেষ্টা মহোদয়, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, ওনার অভিজ্ঞতা আছে, দেশে বিদেশে ওনার ব্যাপক পরিচিতি আছে, এবং উনি সম্প্রতি টেলিগ্রাফ পত্রিকায়, ফিনান্সিয়াল টাইমসে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে জনগণ কিন্তু যদি মনে করে যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, সেটা হতেই পারে। কারণ সেখানে তিনি বলেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এই সিদ্ধান্তটা ছাত্রদের মধ্য থেকে যদি আসতো, তাদের কোনো স্পোক্সম্যান যদি বলতো, তাহলে এটা ভালো হতো, এটা সুন্দর দেখাতো।
আর যদি উনি বলছেন আমরা উৎসাহ দিয়েছি, এবং উনি অনেক ব্যাখ্যা করে কথাগুলো বলেছেন। ছাত্ররা বলেছে আমাদের তো কেউ চেনে না, আমরা একটা সিটও পাবো না। উনি বলেছেন না তোমরা যাও, তোমরা নির্বাচনে দাঁড়াও, জনগণ তোমাদেরকে চেনে, ভোট দিবে। তো এই যে কথাগুলোর মধ্য দিয়ে এই দলের প্রতি যে ওনার একটা সমর্থন, ওনার যে আপনার সহমর্মিতা, ওনার যে পৃষ্ঠপোষকতা, সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে। তো সেই কারণে আমরা বলবো, আমরা এখনও মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আছে, থাকবে, এবং নির্বাচন পর্যন্ত এই সরকারকে আমরা নিয়ে যেতে চাই। কিন্তু এরকম এটা যদি ওনার যে বক্তব্যগুলো এগুলো যদি দৃশ্যমান হয় বা হতে থাকে, তাহলে কিন্তু এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব মশিউর রহমান। কেউ কেউ বলছেন জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে একরকম অবিশ্বাস সৃষ্টি হচ্ছে, আর এই কারণে ঐক্যে ফাটল ধরছে। তো এই অবিশ্বাস সৃষ্টি হওয়ার পেছনে কারণগুলো আসলে কি? দেখুন, জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়, জুলাই আমাদেরকে দেশের জন্য জীবন দিতে শেখায়, জুলাই শিখায় কিভাবে বুলেটের সামনে গিয়ে দেশের জন্য, মানুষের জন্য, অধিকারের জন্য জীবন দিতে হয়। এখন জুলাই অভ্যুত্থানের আগের চিত্র যদি আপনি দেখেন, যে বর্তমান বাংলাদেশের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে বা যে শক্তিগুলো আছে, তরুণ ছাত্র সমাজ যারাই আছে, আমরা কিন্তু সবাই মজলুমের কাতারে ছিলাম। সেই মজলুম দলগুলোর মধ্যে বা মজলুম যারা পক্ষগুলো ছিল, তাদের যদি ঐক্য বিনষ্ট হয়, তাহলে এ জাতি, এদেশ পথ হারাবে। দেখুন, 5ই আগস্টের যে অভূতপূর্ব, আমরা 90 দেখিনি সরাসরি, আমরা হয়তো শুনেছি, আমরা কিন্তু 5ই আগস্ট আমরা দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা। আমরা শুনেছি যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় না। তো আমরা তো 5ই আগস্টের পরে দেখেছি যে বাংলাদেশের কোথাও মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। এটাকে বলে স্বতঃস্ফূর্ততা, গণ অভ্যুত্থান, জনমানুষের একটা গণবিস্ফোরণ হয়েছে। এখন সেই ঐক্য যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে বিনষ্ট হয়, তাহলে জাতি পথ হারাবে, এদেশ পথ হারাবে। দেখুন, গত 54 বছরে যে রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশকে পরিচালনা করেছে, তারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারত, তাহলে 71-এর পরে এসে 75-এর যে ঘটনা, পরবর্তী 90-এ যে জীবন দেওয়া, এরপরে 1/11-এর ঘটনা, এরপরে 18 সালের একটা আন্দোলন হলো, এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমাদেরকে যে 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। তো এই জীবন দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা লার্নিং হচ্ছে যে এটাই হয়তো সর্বশেষ রক্ত দেওয়া। আমরা জাতিকে এমন একটা জায়গায় রেখে যেতে চাই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, কারণ এখানে আমরা যারাই আছি, এই অভ্যুত্থানে আমাদের যে কারো জীবন যেতে পারতো। ইভেন আমি যদি বলি, 5ই আগস্ট সকালবেলা আমি যাত্রাবাড়িতে ছিলাম, আমার নিজের চোখের সামনে মানুষের লাশ পড়তেছিল, তখন সেখানে আমিও থাকতে পারতাম, ওই গুলিতে আমিও থাকতে পারতাম। আমি নিজের হাতে মানুষের মাথার মগজ নিজের হাতে ধরে আমি ফেসবুকে লাইভ করেছি এবং কান্না করেছি, মানুষকে দেখিয়েছে যে একটা মানুষও আর ঘরে বসে থাকবেন না। 5 তারিখ সকালবেলা আমি ফেসবুকে লাইভ করে আমি তওবা পড়ে মানুষের কাছে মাফ চেয়ে এরপরে এসছি যে হয় শহীদ হব, না হয় গাজীর ভেসে আমরা ফিরে আসব। আল্লাহ আমাদেরকে গাজীর ভেসে ফিরিয়ে নিয়ে আসছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে গাজীর ভেসে ফিরিয়ে নিয়ে আসছেন। কিন্তু আমরা একটা কথা বলি, আমরা তরুণ জনতা বাংলাদেশের মানুষ, আমরা একটা কথা বলি যেটা উই আর অলরেডি শহীদ, যে ওই যে 2000 মানুষ জীবন দিয়েছে, ওই লিস্টে আপনার আমার আমাদের যে কারণ আমি থাকতে পারতাম। তো এই 2000 মানুষের রক্তের প্রতি, তাদের জীবনের প্রতি আমাদের একটা দায় আছে। দায়টা কি? তারা যে জীবনটা দিল, তাদের তো প্রত্যেকের স্বপ্নের একটা বাংলাদেশ ছিল। তো সেই স্বপ্নের বাংলাদেশটা যদি আমরা বিনির্মাণ করতে না পারি, তাহলে হয়তো কালকে হাসরের ময়দানে, যেহেতু আমরা মুসলমান, হাসরের ময়দানে আমাদেরকে জবাব দেওয়া লাগতে পারে। দেখুন, 2000 মানুষ তো সবাই খালি ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই। জীবন দেওয়াটা তো আপনার ভোটের পাশাপাশি মানুষের যে একটা বেসিক নিডস আছে। মানুষ তো দেখে, ধরেন আপনার আমরা আধুনিক, এখন যে ডিজিটাল বাংলাদেশে আমরা বসবাস করি বা এই যে আধুনিক যুগে বসবাস করি, আমাদের চোখে আমরা দেখি ইউরোপের সভ্যতা দেখতেছি, আমরা অন্যান্য দেশের উন্নয়ন দেখতেছি। তো সেই সভ্যতাগুলো দেখে আমাদের তো মনে হয় যে আমেরিকায় নির্বাচন হচ্ছে কি সুন্দর নির্বাচন, ইংল্যান্ডে নির্বাচন হচ্ছে কি সুন্দর, আমাদের এখানে সেটা হবে না কেন? ঐক্য ব্যর্থ হলে দেশের পরিণতি কি হবে সেটা তো আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ছোটখাটো মিডিয়াতে আওয়ামী লীগের যারাই সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাচ্ছে, তারা একটা কথা বলছে, ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে না। মানে তরুণ, মানে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, যে সকল সমন্বয়ক বা তরুণরা নেতৃত্ব দিয়েছে, এইভাবে বলতেছে যে ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই কি করতে হয় আমরা করব। ঐক্য ব্যর্থ হইলে কি হইতে পারে?
আওয়ামী লীগ যদি ব্যাক করে, আপনি আওয়ামী লীগের একদম শীর্ষ নেতা থেকে শুরু করে একদম ক্ষুদ্র বাচ্চা পর্যন্ত, ছাউ পর্যন্ত, আপনি কাউকে দেখবেন না যে তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ আছে। যদি অনুশোচনা বোধই না থাকে যে তারা যে 2000 মানুষকে হত্যা করছে, 30,000 মানুষকে পঙ্গু করছে, এর বিন্দু মাত্র অনুশোচনা তাদের মধ্যে নাই, বরঞ্চ বলছে খুনি ইউনুস। আবার বুঝেন, খুনি ইউনুস, ফ্যাসিস্ট ইউনুস এবং কিশোর গ্যাং। এই অভ্যুত্থানের যারা মহানায়ক তাদেরকে বলছে কিশোর গ্যাং। আপনি চিন্তা করেন। এবং ইউনুস সাহেবকে ফ্যাসিস্ট ইউনুস বলে তার হচ্ছে পতনের দাবিতে তারা এখন সব জায়গায় লিফলেট বিতরণ করতেছে। ঐক্য বিনষ্ট হলে কি হবে? ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বিএনপির কয়েকশো নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে কোন ধরনের পরিস্থিতি হয়েছে আমরা দেখেছি। ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনার গর্বের ধন পদ্মা সেতুর মতো 95টা পদ্মা সেতুর টাকা পাচার হয়েছে। এই রকমের ঘটনাগুলো ঘটবে। এবং এই আজকে যে রাজনৈতিক দলগুলো এখন এক্সিস্টিং আছে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো বলেন, বা এই যে নাগরিক কমিটি বলেন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, কাউকেই আওয়ামী লীগ বিন্দুমাত্র করুণাও করবে না। জি ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। সবার সম্মিলিত এবং ঐক্যবদ্ধ আন্দোলনই গণ অভ্যুত্থান হয়েছে দেশে। ছাত্র জনতার বুকের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা মানে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি, পালিয়ে গেছে স্বৈরাচার। কিন্তু নানান ইস্যুতে সেই ঐক্য ফাটল ধরেছে বলে মনে করছে অনেকেই। কেন এই ফাটল? আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই। আমি প্রথমে একটা এক্সপ্লেনেশন দিয়ে নিয়ে আমার আসতে খুব দেরি হয়েছে। খানিকটা আমার দোষ আর বেশিরভাগ রাস্তার দোষ, মাপ চাইছি সবার কাছে। যে বিষয়টা প্রশ্ন করেছেন তার জবাব দেওয়ার আগে বলি, আমার ধারণা হচ্ছে ঐক্য সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে চলছি আমরা। নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে, ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছি। আগামী আরও যত সমস্ত বিজয় সেগুলো ঐক্যবদ্ধভাবে ভোগ করব, সেটা ঠিক। এবং ঐক্য ছাড়া কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এই যে আত্মত্যাগ, এই যে স্বৈরাচারের বিদায় দেওয়া হয়েছে, সেটা কিন্তু পূরণ হবে না, সবাই বলছে যেটা। হ্যাঁ বলছে, কিন্তু তারপরে সত্যি কি আপনার সামনে তো নির্বাচন, নির্বাচন তো ঐক্যবদ্ধভাবে হয় না। নির্বাচন নিশ্চয়ই আলাদা আলাদা হবে, এবং নির্বাচন যখন হবে তখন এক দল আরেক দলের প্রার্থী সম্পর্কে বলবেন, নিজের গুণগান গাইবেন, এমনকি অন্য প্রার্থী যে তার চেয়ে যোগ্য বেশি হন সেটাও বলবেন। এবং এইটা নিয়ে যেহেতু শেষ বিচারে নির্বাচন মানেই হচ্ছে ক্ষমতার লড়াই, তো এই লড়াইয়ের মধ্যে মত পার্থক্যের ব্যাপারটা খুবই স্পষ্ট হবেই। আর তাছাড়া ধরেন আলাদা যখন দল আছে তার মানে আলাদা মত আছে, তার মানে আলাদা পথ আছে। আপনি এটা নিয়ে ঐক্য কথা বলছেন, আমরা জাতীয় প্রশ্নে বলছি ইউনিটি উইথ ডাইভার্সিটি, ওই জায়গাটাই বোঝার বিষয় যে আমরা ডাইভার্সিটি নিয়ে যেখানে জাতীয় স্বাধীনতার প্রশ্ন আছে, যেখানে জাতীয় স্বার্থের প্রশ্ন আছে, সেই জায়গাতে ঐক্যবদ্ধ থাকবো। এটাও কঠিন, কিন্তু তারপরেও এটা একটা নীতিগত অবস্থান হতেই পারে। কীরকম? ধরেন যে দেশে একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, অন্য কোনো রকম বিপদ হয়েছে, আমরা স্কোয়ারলি সবাই মিলে ফেস করব, এটা আমাদের কমিটমেন্ট থাকতে হবে। অথবা কিছু কিছু প্রশ্ন আসছে যখন স্বাধীনতার উপর আঘাত আসছে, তখন সবাই একসাথে এইটাকে ফেস করব। আমি মনে করি যে বাংলাদেশের জনগণের মধ্যে এই ব্যাপারে ন্যূনতম কেন প্রয়োজনের জন্যে ততখানি ঐক্য অলরেডি আছে। বাংলাদেশের মানুষ এখন ইমোশনালি বলেন, লজিক্যালি বলেন, এতখানি চার্জড যে আমাদের এই দেশকে যদি দখল করতে চায় তাহলে যুদ্ধ করতে রাজি। তার সাথে যুদ্ধে আমি জিতবো না, কতদূর পর্যন্ত যাবো সে বিবেচনাও করবে না, লড়াই করবার মতো মানসিকতা তার মধ্যে তৈরি হয়েছে। আর বিশেষ করে এই জুলাই আগস্টের বিজয় তাকে এত কনফিডেন্ট করেছে, সে মনে করে আমরা জিতবই। আমি বহু লোক এরকম বলতে শুরু করেছি যে ওই দিন নাই, যদি ওরা মনে করে যে যা ইচ্ছা তাই করতে পারবে, আমাদের উপর চাপিয়ে দিতে পারবে, সেটা হবে না, আমরা ঠিকই ফাইট ব্যাক করতে পারবো। তো এই জিনিসটা আমি মনে করি যে থাকবে। এখন যদি এরকম কিছু হয় যে ধরেন যেটা বেশি দরকার আমাদের সমানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত থাকা দরকার, এইটা ব্যাহত হয়, সেইটা আখেরে আপনার অর্থনীতিকে, আপনার সমাজকে, আপনার অন্যান্য যেগুলো জিনিস খুবই দরকার। আপনি দেখছেন যে এখানে যে কথাটি আপনি বললেন যে
এখানে কি কোনো সংখ্যা আপনি দেখছেন? এই যে সংখ্যা সবসময় আছে, পলিটিক্সের বিষয়টা এমন যে কোনো সময় সেটা কণ্টক মুক্ত নয়, এর মধ্যে কণ্টকাকীর্ণ আছেই, এবং যখনই যাবেন পদে পদে এরকম চ্যালেঞ্জ দেখবেন, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে করতেই যাবেন। কিন্তু আমি এটা মনে করি শেষ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ আমাদেরকে আটকে ফেলতে পারবে না। অর্থাৎ ধরেন এখন অনেকেই বলছে ভাই আসলে কি হচ্ছে, কি হবে, এটা পারবে তো, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এমনকি 5 তারিখ সকালেও, আমি তো 5 আগস্টের কথা বলছি, অনেককে পোস্ট করতে দেখেছি, আমি নিজেও বুঝি নেই আজকে দুপুরের মধ্যে এত বড় বিজয় হবে, সেটা হয়েছে। তো মানে এখন আমাদের কাছে ড্রিম কাম ট্রুর মতো হয়েছে যে আমরা পারি। নির্বাচনের ব্যাপারটাও দেখবেন এরকম হবে, নির্বাচনে তো ঝামেলা হতেই পারে, বিভিন্ন নির্বাচন হবে এবং কিন্তু নির্বাচন হবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবু আলম শহীদ খান। 177 দিনে 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। কেউ কেউ বলছেন সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না পারায় এবং যুক্তিতে দুর্বল দাবিগুলো মেনে নেওয়ায় এখন দাবির হিড়িক কিংবা অনেক বেশি, যেগুলো এখনো প্রয়োজন না, কারণ প্রায়োরিটি ঠিক করতে হবে, তো সবকিছু একসাথে করা যাবে না। এখানে আমাদের কয়েকটা ইস্যু, আমাদের একটা সংস্কারের ইস্যু, যেটা 54 বছর ধরে পেন্ডিং ইস্যু বলতে পারেন, যে 54 বছরে অনেক কিছু করার ছিল, অনেক কিছু আমরা করি নাই, এবং আমরা ধীরে ধীরে নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংসের মুখোমুখি করে ফেলেছি। সেই কারণে আমাদের কিছু সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা চলছে। কিছু কমিশন গঠন করা হয়েছে 12-13টা, এর মধ্যে 6টা কমিশন ইতিমধ্যে সাবমিট করেছে তাদের রিপোর্ট। এবং ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে সংস্কার কমিশন, যখন এই কমিশনগুলো গঠন করা হয় তখনই কিন্তু এটা নিয়ে একটা ডিবেট হয়েছে, এই কমিশনের রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে কিনা, নাকি শুধুমাত্র এনজিও বা কনসালটেন্ট বা অ্যাকাডেমিক্সরা থাকবেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাট রাজনৈতিক দলেরা কিন্তু মেনে নিয়েছেন, ঠিক আছে, সংস্কার কমিশন গঠন করেছেন, তারা দেন এবং আলোচনা হবে। আপনি আমাকে বলেন যে আমরা যে ঐক্যের কথা আলোচনা করতেছি, কি ঐক্যের তো ধারাবাহিকতা থাকতে হবে, একটা তো ঐক্যটাকে স্পষ্ট করতে হবে। 16 তারিখে এই কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে তো কোনো আলোচনা হয়নি। দ্যার ইজ নো ক্রাইসিস যে এখন আলোচনা করা যাবে না। সুতরাং তিনি আলোচনা, মানে তার সরকার, ডক্টর ইউনূসের সরকার আলোচনাই তো শুরু করেন নাই। তো ঐক্য মানে হচ্ছে যে আপনি আলাপ আলোচনা করে একটা মিনিমাম গ্রাউন্ড তৈরি করবেন, যে গ্রাউন্ড তৈরি করলে যে উনি যেটা বলেছেন কোট আনকোট অল্প কিছু সংস্কার, এই সংস্কার আমরা এখানে কে কী বুঝি আমি জানি না, আমি বুঝতে পারি না। আমি 35 বছরের মতো সরকার চাকরি করেছি, অল্প কিছু সংস্কার মানে আমি বুঝি না। অল্প কিছু সংস্কারকে স্পষ্ট করতে হবে, ওই যে অস্পষ্টতা থাকলেই কিন্তু ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। এই আলাপ আলোচনা শুরু করা দরকার ইমিডিয়েটলি, এবং আমরা 15 দিন সময় কিন্তু ইতিমধ্যে লস করেছি। এখন সব সংস্কার কমিশন দেবে তারপর আলোচনা শুরু করবে, এরকম তো না। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট সংস্কার কমিশন, কনস্টিটিউশন, নির্বাচন কমিশনের সংস্কার, এগুলো তারা সাবমিট করে ফেলেছেন। এইটা নিয়ে আলোচনা হলে, আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা মিনিমাম কমন পয়েন্টসে এগ্রি করি, তাহলে একটা ঐক্যবদ্ধ জিনিস ঘটবে। আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিদেশি হস্তক্ষেপ, ওইসব ব্যাপারে বাংলাদেশের ঐক্য, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজনই নাই। আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। বাংলাদেশের মানুষ একেবারে ঐক্যবদ্ধ, কারণ বাংলাদেশের মানুষেরা রক্ত দিয়ে বাংলাদেশটা তৈরি করেছে, লক্ষ প্রাণের বিনিময়ে, তাই না? আমাদের মা বোনদের যে সম্মানের বিনিময়, অনেক অত্যাচারের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। সুতরাং এই দেশে ওই ঐক্যর ব্যাপারে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এই দেশটা কেউ নিয়ে যেতে পারবে না, এই দেশটা কেউ খেয়ে ফেলতে পারবে না। আমাদের যেটা দরকার যে আমরা কেমন সরকার চালাতে চাই, সরকারটা কিভাবে চলবে, সুশাসন কিভাবে নিশ্চিত হবে, দুর্নীতি কিভাবে দূর হবে, এবং মূল বিষয়গুলো হচ্ছে এই নির্বাচনের বাইরে এসে আপনার দ্রব্যমূল্য, আমাদের যে মানুষ আছে লক্ষ কোটি নিরন্ন বঞ্চিত মানুষ, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষ, যাদের চ্যালেঞ্জ লাইফ লিড করতেছে, যাদের খাবার অভাব, যাদের কাজের অভাব, এবং যাদেরকে আপনি হেল্প করতে হবে এই কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার জন্য। সেখানে আপনি দ্রব্যমূল্য কমাতে হবে, আপনার মুদ্রাস্ফীতি কমাতে হবে। বেকার 40,000 প্রতি বছর বের হয় বেকার যুবক, 40 লক্ষ বেকার যুবক আছে এই দেশে। তাদের চাকরি কোথায় কাজ করবেন? তারা তো রাস্তায় ঘুরতে পারবেন না। সুতরাং আপনাকে চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। এই যে কাজগুলো করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা অবশ্যই একটা ভালো নিয়ন্ত্রণে আনতে হবে। একেবারে খারাপ অবস্থা ছিল, এখন কিছুটা ভালো, তারপরেও ভালো না। উনি নিজে বলল যে কিশোর গ্যাং, নট দ্যাট, বাট কিশোর গ্যাং উনারা না, কিশোর গ্যাং ইজ ভেরি অ্যাক্টিভ। ঢাকা শহরে আপনি এই সময় আমরা যখন আলাপ আলোচনা করছি,
তখন ঢাকা শহরে এমন অনেক 100টার বেশি স্পট আছে যেখানে অলরেডি মানুষজনের চিন্তাই হচ্ছে, অলরেডি ছুরি নিয়ে কেউ কেউ বসে আছে। তো এই জায়গাগুলোতে তো আপনার কাজ করতে হবে, সেই কাজগুলো করা এবং ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা নির্বাচনের আয়োজন করা, যেটা ডক্টর ইনুজ্জীব ভাই বলছেন যে অল্প কিছু সংস্কার হলে আমরা 25-এ নির্বাচন করতে পারি, সেখানে আমরা যদি যেতে পারি তাহলে কিন্তু ঐক্যটা স্ট্রং হবে। ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়, কোনো অসুবিধা নেই। প্রিন্স সাহেব বা আজিজ সাহেব যেটা বলছিলেন যে হ্যাঁ ড্যাভোসে উনি যে পডকাস্ট ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে, সেখানে উনি একটু হয়তো তার ইমোশন থেকে ইনি এটা বলেছেন, তিনি মনে করেছেন যে ছাত্ররা অনেক বড় একটা কাজ করেছে, সুতরাং তারা একটা রাজনৈতিক দল করুক, তাদেরকে আমি উৎসাহ দিয়েছি। মেবি একটা গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে এটা বলেছেন, বাট উনাকে এটা বুঝতে হবে বা উনার সরকারে যারা উপদেষ্টা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা পরিচালনা করছেন। সেখানে তাদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্স এটা ক্রিটিক্যালি দেখা হবে। সুতরাং উনি যখন এটা বলবেন তখন রাজনৈতিক দলগুলো মনেই করতে পারে যে উনি বোধহয় ছাত্রদের একটা দল করার ব্যাপারে খুবই সহযোগিতা করছেন। এখানে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারাও বলেছেন যে আমরা যদি দল করি আমরা রিজাইন করব। আপনি দল যদি করেন, মনে মনে এটা থাকে, আপনি এখনই রিজাইন করেন। প্রথমত তাদের যোগ দেওয়াই উচিত হয়নি। এখন যদি তারা 6 মাস এখন কাজ করলেন, এখন যদি আগামী সপ্তাহে বা আগামী মাসে যদি কেউ রিজাইন করে দল করেন, এই 6 মাস যে উনি কী কী কাজ করলেন সেটা কি হবে? সেটা যদি নিরপেক্ষভাবে করছেন, এই প্রশ্নটা উঠবে। সুতরাং আপনার প্রশ্ন ওঠার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করছেন, কেন করছেন। আপনি যদি রাজনীতি করেন খুব ভালো কথা, রাজনীতিতে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু আপনাকে সরকারের বাইরে থাকতে হবে, বিকজ এটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের বাইরে থেকে আপনি কাজটা করবেন, তাইলেই ঐক্যটা সংহত হবে। না হলে কিন্তু আমরা যতই মুখে মুখে ঐক্যের কথা বলি, যতই একে অপরের পিঠ চুলকানি দেই অথবা পিঠ চাপড়ে দেই, যতই ভালো ভালো কথা বলি, যতই হাসি মুখে ছবি তুলি, ভিতরে ভিতরে ঐক্যটা মানুষ তো, জনগণ তো আর সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। আমরা কেন ফেরত যেতে চাই? বাট আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য না। আপনি দেখতে চায় না, এটা ঠিক আছে, আমরা কখনোই দেখতে চাই না। 71-এর পর কি আমরা দেখতে চেয়েছিলাম নাকি দেশটা এরকম ভাবে চলবে? আমরা 90-এর পরে কি চেয়েছিলাম 3 জোটের রূপরেখা ছিল না দেশটা এইভাবে চলবে? তো আমরা 24-এও এটা চাই না, কিন্তু মানুষ না চাইলেও তো মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, এবং এই স্বপ্নভঙ্গের স্বপ্নভঙ্গের দায়টা বলি কাদের? স্বপ্নভঙ্গের দায় আমাদের নেতাদের, রাজনৈতিক নেতাদের। স্বপ্নভঙ্গের দায় এখন ছাত্র সমন্বয় নিতে হবে, কেন ওনারাও এখন ওই জায়গায় পৌঁছে গেছেন। কেন 71-এ মুক্তিযুদ্ধের পর কিন্তু ছাত্ররা এসে সরকারে অংশগ্রহণ করেনি। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ পালিয়ে যায়নি, কিন্তু রিজাইন করতে হয়েছে। তখন কিন্তু ছাত্ররা যে সরকারে অংশগ্রহণ করেনি, কিন্তু ছাত্ররা এখন সরকারে আছে এবং ছাত্ররা অনেক স্ট্রংলি তাদের মতামত ব্যক্ত করছে এবং একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। সুতরাং এরপরের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সমন্বয়কদের কাছে কিন্তু চলে যাবে। ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। রাজনীতিতে দ্বিমত থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমাদের দেশে দ্বিমতের প্রতি সহনশীলতার সহনশীলতার তো থাকতে হবে। সেটার এত ঘাটতি কেন? ঐক্য ছাড়া ঐক্য ছাড়া কি একটা নতুন বাংলাদেশ কিংবা যে সেটা গণতন্ত্র, যদি গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে অন্যের মতের প্রতি সম্মান দেওয়া, সংবেদনশীল হওয়া। আমাদের দেশে গণতন্ত্র কখনোই, কিন্তু গণতন্ত্র যেটা আমরা বুঝি সেটা কিন্তু এই দেশে গণতান্ত্রিক কিছু সময়ে জানালা দিয়ে উকি ঝুঁকি মেরেছে। 1, 2 হচ্ছে আরেকটা আছে, আমি আবার ঘুরে যাব, এখানে 2 জন রাজনৈতিক নেতাও আছে। আমাদের দেশে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই 12 প্রকার জাতি তৈরি করা হয়, 12 প্রকার মনের জাতি। এই মাস্টার্স পর্যন্ত কোনো ন্যাশনাল ইস্যুতে এই জন্য আমরা এক হতে পারি না, এটা। আর রাজনৈতিক দলের ধরেন আদর্শ প্রায় 80 থেকে 100টা রাজনৈতিক দল আছে, তাদের আদর্শের পার্থক্য আছে। তো এতগুলোর সমন্বয় করে এক করা, অন্তত পক্ষে জাতীয় ইস্যুতে এক হোক, এটা আমরা চাই। গণতন্ত্রের জন্য এক হোক, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এক হোক, মানবিক বাংলাদেশের জন্য এক হোক, এটা আমরা চাই। কিন্তু জাতি, আমি ধরেন ভারতে আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেল, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আড়াল করে রাখছে, এখন তাকে শেল্টার দিয়ে রাখছে। কত ঐক্য তাদের ভিতরে, অথচ মোদি আর কংগ্রেসের কত পার্থক্য রাজনীতিতে। কিন্তু তারা শেখ হাসিনাকে প্রোটেকশন তাদের দিতে হবে,
পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তারা এই তাদেরকে অল পার্টি নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে করছে। বাংলাদেশে এটা হতে পারবে না। এই জন্য আমি বলছি যে আমাদের যে ঐক্যটা আছে, এটা অনৈক্য যেটুকু আছে এটা শিক্ষা ব্যবস্থার কারণে, রাজনৈতিক দলের মতাদর্শ। ধরেন এখন প্রিন্স ভাই আছে, এখানে মান্না ভাই আছে, আবার জামাত ইসলাম আছে। আমি তো এই বলয়ে যে 3টা শ্রেণী আছে রাজনীতির, মেজর 3টে, মানে আমি বলবো মেজর 3টে চিন্তার রাজনীতি আছে। মেজর একটা বাম, একটা মধ্যপন্থী, একটা ইসলামিক পন্থী। তো এখানে ঐক্য আনা তো কঠিন, কিন্তু অন্তত পক্ষে আমার বক্তব্য হলো যে মোদি যদি একটা এক্সট্রিম হিন্দুত্ববাদী, সে যদি কংগ্রেসের সাথে নির্বাচন করতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, আমরা কেন পারবো না? আমরা ওই ঐক্যটা চাই। তো এই জন্য আমি বলছি যে এখন যে পরিস্থিতি, সামনে নির্বাচন, এখন আমার বক্তব্য হচ্ছে যে ছাত্রদেরকে কিন্তু বিএনপির সমালোচনা করতে দেখি, কিন্তু কারো মুখ থেকে আমি কিন্তু এ পর্যন্ত জামাতের সমালোচনা করতে দেখি নাই। এখানে সমস্যা কিন্তু এখানে আপনার সমালোচনা করলে সবার করেন, সব রাজনীতি খারাপ। মুখের সময় বলতেছেন 57-53 বছরে রাজনীতিবিদরা কিছু পারে নাই, সমালোচনা করার সময় এক দলকে করতেছেন। এখানে কিন্তু বিভক্তি আসে, যার ফলে আপনি দেখেন যে এই যে ধরেন এখন যে সংস্কারের কথা বলছে, আমি বলছি প্রথমে কোটা সংস্কার, এই সংস্কারের শেষ পর্যন্ত কোথাও কিন্তু সংস্কার কথাটা ছিল না। সংস্কার কথাটা তৈরি হয়েছে কারণ এটা আকাঙ্ক্ষা যে দেশটা এভাবে চলে না, রাজনীতিটা এভাবে চলে না, এলে বারবার জীবন দিতে হবে। এটা হলো জন আকাঙ্ক্ষার থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু ছাত্রদের কোনো জায়গায়, কোনো দাবিতে, কোনো জায়গায় রাষ্ট্র কাঠামো সংস্কার এই দাবি কোথাও ছিল না, কারোরই ছিল না। কিন্তু এটা আপনা আপনি একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন এই সংস্কারে ধরেন যদি এই সরকার সংস্কার নিয়ে যেভাবে ডিলে ডালা করতেছে, ধরেন কালকেও প্রেস সেক্রেটারি তো মুখপাত্র সরকারের, সে বলছে যে এই সরকার অরাজনৈতিক সরকার না, ভয়ঙ্কর জনমাজিজ। আসলে মানবিক কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে 5ই আগস্ট সকালবেলাও কিন্তু অনেকে ধারণা করতে পারেনি কিংবা ধারণা করেনি যে শেখ হাসিনা দুপুরের মধ্যে পালিয়ে যাবে। হ্যাঁ, ফলে এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে, আমি অস্বীকার করছি না, আমিও তো এই সংস্কারের সমর্থন করি, কিন্তু সমর্থন নিয়ে যদি আপনি ডিলা ডালা এর ভিতরে যদি ক্লিয়ার কোনো ধারণা না পাই, অর্থাৎ সংস্কার নিয়ে কোনো খেলা আছে কিনা এই সন্দেহ যদি তখন ঢোকে, তখন তো আমি মনে করি ডাল মে কুচ কালা হয়। প্রেস সেক্রেটারি সরকারের মুখপাত্র না, কিন্তু তাকে নাকি আমি জানি না, প্রধান উপদেষ্টার মুখপাত্র, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উনি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ইজ সার্ভেন্ট অফ দি রিপাবলিক। রিপাবলিকের নাম যেটাই হোক, কিন্তু বাংলাদেশের গণকর্মচারী উনি না। শহীদ ভাই তিনি নিজে বলেছেন তিনি প্রধান উপদেষ্টা তাকে তার পক্ষে বলতে বলছে, সুতরাং আমাদের মেনে নিতে হবে। এবং তিনিই বলছেন যে এটা গণঅভ্যুত্থানের সরকার, এটা অরাজনৈতিক না সরকার না, তিনি বলেছেন। তার মানেই প্রশ্ন হলো যে আমি এই জায়গায় বলতেছি, যেহেতু তিনি ছাত্রদের দিয়ে পার্টি গঠন করছেন বলছে, সুতরাং তিনি পার্টি ছাত্রদের রাজনৈতিক সংগঠনের লোক, পরিষ্কার উনি পক্ষ, এখন উনি নিরপেক্ষ না। সুতরাং বিএনপি দাবি করেছে নিরপেক্ষ যদি সরকার না হয় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না, কারণ ইলেকশন কমিশন বলছে যে আজকেও বলছে নির্বাচন কমিশন পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টা বলছে অল্প সংস্কার হলে ডিসেম্বর, না হলে পরের জুন, আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। তার মানে হচ্ছে ওই আগের ইলেকশন কমিশনের মতো সরকার যা করে দিব সেই রেজাল্ট দিয়ে দিবে, ব্যাপারটা তো ওরকম। তাহলে এদিকে সুপ্রিম কোর্টে অলরেডি তত্ত্বাবধায়ক সরকার এটা হয়ে গেছে, তো তত্ত্বাবধায়ক সরকার করে দিলে সমস্যা কি, নির্বাচন করুক। আর প্রধান উপদেষ্টা বলেই দিছে যে যতটুকু সংস্কার হয় ততটুকু, হ্যাঁ আমিও চাই যে, কারণ এই সরকার দেশ তো চালাতে পারছে না, দেশ চালানোর জন্যে যতগুলো সেক্টর আছে একটি সরকারের নিয়ন্ত্রণ নাই, একটি সেক্টরের নিয়ন্ত্রণ নাই। সুতরাং ইমিডিয়েটলি ইলেকশন দিয়ে আপনার সরকার নির্বাচনটা রাজনীতিবিদদের হাতে দিয়ে দেওয়া উচিত। কারণ আমি শেষ কথাটা বলছি, বিএনপি 31 দফা দিছে, সেখানে প্রায় 60টা রাজনৈতিক দলের ওপিনিয়ন দিছে।
তো সেটাকে বেসলাইন নিয়ে আলোচনা করলেই তো হতো, জামাত সর্বদলীয়। তো তো তাহলে তাহলে আপনি এটা তুই নিজেরা কমিশন করে কেউ আমেরিকান কেউ ব্রিটেনের লোক দিয়ে করতেছেন। আরে সে তো ব্রিটেনের আমেরিকার সিটিজেন, সে তো আমেরিকান ওথ নিয়েছে, সে বাংলাদেশের সংবিধান সংস্কার করে কি করে? না, এখানে তো ঐক্যর দরকার, মানে এই কারণে কিন্তু আজকে ঐক্যর কথা বলছি। জি মাসুদ, আপনি যদি ওনার মানে উনি যা বললেন সেটা যদি আপনি খণ্ডন করেন, কিংবা আমি যদি বলতে পারি যে ঐক্যর প্রয়োজনীয়তা এবং ফর্মুলা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টিভঙ্গি আসলে কি? না, এখানে আমি একটু বলতে হয়, এখানে যে 4 জন সিনিয়র মানুষজন আছেন, সেই আমি কিন্তু হচ্ছে রাজনীতির প্রতি খুবই আকৃষ্ট। ক্লাস 5-6 থেকেই বাবা হচ্ছে একটা অফিস ছিল, ওখানে উনি আমাদেরকে মাঝে মধ্যে বাইরে থেকে তালা লাগাই দিয়ে পড়তে বসে যেত। তো একটু সুযোগ পেলে বাইর হয়ে যায়, কিন্তু ওনাদের আলোচনাগুলো শুনতাম। এই যে 2011 সাল 10 সাল এমনকি বিভিন্ন আন্দোলন লাইভ দেখার জন্য দাঁড়ায় দাঁড়ায় থাকতাম অনেক ধরনের। তো ওনাদের কাছ থেকেই কিন্তু হচ্ছে ওনাদের মানে না হইলো মান্না ভাইয়ের টক শো, না হইলো আমি 150-200 দেখেছি, মানে না হলো এটা হবে আমি আজিজ ভাইয়ের টক শো, এগুলো দেখে দেখে আমরা মূলত শিখেছি। কিন্তু আজকে এখানে এসে আজিজ ভাইয়ের যে ক্ষোভ দেখতেছি, মানে হচ্ছে এই সরকারের উপর, আমার আসলে অতটা ক্ষোভ নাই। আমার হচ্ছে সমালোচনা আছে, সরকারের অনেক কিছু তো অস্বস্তি আছে, সরকারের লোক ক্ষোভ থাকবে অনেক কিছু। না, আমি সরকারের লোক না, আপনি সরকার ইউনূস বলতেছে আমাদের লোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে অন্যান্য সকলের সাথে দেখা করছে না হলো 15 বার, আমাদেরকে ডাকছে একদিন, কথা বলছে একদিন। না না, আমাদের প্রতিনিধি না। আপনি একটা জিনিস, যেদিন হচ্ছে বঙ্গভবনে যেদিন সরকার গঠন নিয়ে বারবার আলোচনা হচ্ছিল, সেখানে আপনাদের রাজনৈতিক দলগুলোই বলছিল ছাত্রদের মধ্যে থেকে আসেন, না হয়ে হচ্ছে রাজনীতি সরকারকে স্টে করানো টাফ হবে। অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারের এখানে 2 জন প্রতিনিধি গিয়েছে। এখন এটাকে শুধু ছাত্রদের প্রতিনিধি যদি আপনারা এটাকে রিড করাতে চান জাতির কাছে, তাহলে এটা একদমই অস্পষ্ট। কারণ হচ্ছে সেদিন কেউ বলে নাই ছাত্র প্রতিনিধি। আমি একটু বলতে চাই যে অভ্যুত্থানের প্রতিনিধি যদি হয়ে থাকেন, আমি বিনয়ের সাথে বলছি, সম্মান রেখেই বলছি, অভ্যুত্থানের প্রতিনিধি যদি হয়ে থাকেন, তাদের কর্মকাণ্ড কি অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে? অভ্যুত্থান কি শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা একটি ছাত্র গোষ্ঠীর আন্দোলন ছিল? এখানে কি বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা আদার্স সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের কি কোনো অংশগ্রহণ ছিল না? তাদের প্রতিনিধিত্ব কি আপনারা করছেন? আমি তো বলছি আমার তো মনে হয় করে, কারণ হচ্ছে ওনাদেরকে নেতা মেনেই, ওনাদেরকে প্রতিনিধি মেনেই, সকলে তাদের ব্যানার রেখে ওনাদেরকে প্রতিনিধি মেনেই আন্দোলন করে। আন্দোলনে ঐক্য ছিল এবং হচ্ছে আন্দোলনের পরে যেদিন তারা 2 জন সরকারে যায়, সেদিন কেউ বলে না যে ছাত্র দল থেকে প্রতিনিধি দিয়ে, এখন তো আপনারা শুধু আপনাদের কথাই বলেন, এখন বলে না, কিন্তু আজ এখানে বলছে। এখন আজিজ ভাই আর হচ্ছে প্রিন্স ভাইদের যে ক্ষোভ, আসলে হচ্ছে ওই যে সরকারের হাতে কোনো সেক্টরই সরকারের কন্ট্রোলে নেই, তাহলে কার কন্ট্রোলে আছে? সাইদাবাদ বাস স্ট্যান্ড কার কন্ট্রোল আছে? কারণ বাজার কার কন্ট্রোলে আছে? সাইদাবাদ বাস স্ট্যান্ড আর কারণ বাজার দিয়ে সরকার চলে না। না না, সরকারের যে সেক্টরগুলো আছে, আশিক ভাই কথা বলতে দিতে হবে, আমরা তো ডিস্টার্ব করে কথা বলতে দিতে হবে। পরিবহন সেক্টর কার কন্ট্রোলে আছে? আমার কাছে বিষয়টা হচ্ছে আইনাঙ্গনের যে সেক্টরটা, আইনাঙ্গনের এই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে, এটা কার কন্ট্রোলে আছে? ছাত্রদের তো কেউ নাই। ছাত্ররা কি ধরে ধরে ওরে ছাত্রদের প্রতিনিধি আছে আসিফ নজরুল, আসিফ নজরুল তো ছাত্রদের নেতা, আসিফ নজরুল স্যার তো ছাত্রদের প্রতিনিধি কে বললো? হ্যাঁ, এটা সে তো ছাত্রদের প্রধান হিসেবেই ডাকছে আজকে। এরপরে যখন হচ্ছে আপনার সরকারের মধ্যে বিএনপির প্রতিনিধিত্ব নাই, জামাতের প্রতিনিধিত্ব নাই, এই কথা যখন বলে, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কার সুপারিশে উপদেষ্টা হয়েছে? সালাউদ্দিন আহমদ স্যার কার সুপারিশে উপদেষ্টা হয়েছে? আপনার এখন বর্তমান উপদেষ্টা ইয়ার আপনার তাই কি বলে স্বাস্থ্যের উপদেষ্টা কার সুপারিশে হয়েছে? সর্বশেষ আপনার যিনি প্রথম আইজিপি যিনি ছিলেন প্রথম দফে, ওই আইজিপি কে পরিবর্তন যাতে না করা হয় কোন পর্যায় থেকে ফোন আসে নাই? ওই আইজিপি কার ছিলেন? শুনেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর, ধরুন হচ্ছে সচিব নিয়োগ দিলে, ছাত্রদের তো কোনো সচিব নেই, সরকার তো শুধুমাত্র উপদেষ্টারা চালায় না। সচিব কোন দলের সচিব খুঁজে?
বঞ্চিত, বিএনপি করার কারণে বঞ্চিত হয়েছে, বিএনপি পন্থী হওয়ার কারণে, জামাতপন্থী হওয়ার কারণে বঞ্চিত হয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বসাচ্ছে। ডিসি কারা হচ্ছে? আপনাদের সুপারিশ, আপনারা যখন বলেন যারা বঞ্চিত হচ্ছে, ইয়া হচ্ছে, এভাবে আসছে, কই আমাদের কোন প্রতিনিধি আছে? আমি বলতেছি হ্যাঁ সরকার নিরপেক্ষ না, শুধু এটার কারণে নিরপেক্ষ না, কারণ আগামীতে যে রাজনৈতিক দল হবে তার পন্থী কোনো সচিব কিংবা আমলা তাদের সাথে নাই, থাকবে না, সব হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সময়ের ইয়াতে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে। যখন হচ্ছে আপনার আজকে বিএনপির 31 দফা, আজিজ ভাই কথাই কথায় বলে ফেলছেন, বিএনপি যে 31 দফা দিয়েছে সে 31 দফাকে মূল ধরে সংস্কারটা হয়ে যাবে। আসলে বিএনপির 31 দফাতে তো জামাত সাপোর্ট দেয় নাই, ইসলামী আন্দোলন এসে সাপোর্ট দেয় নাই, তাদেরও তো নিজেদের দফা রাখতে পারে না। এরপর হচ্ছে অভ্যুত্থানের যে বিশাল একটা ফোর্স সাধারণ শিক্ষার্থীদের, তাদেরও তো থাকতে পারে। ধরেন বিএনপির সাপোর্ট বাংলাদেশে কত পার্সেন্ট? বিএনপি সাপোর্ট 35%, ধরেন সর্বোচ্চ গেলে এটা বিএনপির মুখে শুনি। আওয়ামী লীগের সাপোর্ট কত পার্সেন্ট? আওয়ামী লীগ তো ভোট কাটতে আমার মনে হয় না যে আওয়ামী লীগের সাপোর্ট 10% আছে। জামাতের সাপোর্ট কত পার্সেন্ট? 7%, 10%। এর বাইরে একটা বিশাল জনগোষ্ঠী আছে, তাদেরও তো একটা ইয়ে থাকতে হবে, তাদেরও একটা প্রতিফলন থাকতে হবে। সেটা প্রতিনিধিত্ব কারা করবে? সুশীল সমাজ, যারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তারা বিভিন্ন জায়গায় কথা বলেই মানুষের মনের কথাগুলো তুলে আনবে। এইটা আর হচ্ছে না, কারণ হচ্ছে বিএনপি যেহেতু 31 দফা দিছে, এর বাইরে আর কিছু থাকতেই পারে না। এটা নিয়ে একটা কথা বলছিলেন যে হচ্ছে বিএনপি নিঃশর্ত সমর্থন দিয়েছে সরকারকে, তাহলে তো কথাই ছিল না, সরকার যাই বলতেছে তাই ঠিক। নিঃশর্ত সমর্থন মানে কি? নিঃশর্ত জামিন মানে কি? নিঃশর্ত সমর্থন মানে শর্তবিহীন ভাবে যাই করতেছেন তাই ঠিক। কিন্তু কথা হচ্ছে যেটাই বিএনপির মনের সাথে মিলতেছে না, যেটাই বিএনপি চাচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, সেটাই হচ্ছে সেটার বিরোধিতা করা হচ্ছে। সরকার আমাদের দাবির প্রেক্ষিতে উদ্যোগ নিয়েছে যে সরকার একটা ফ্যাসিলিটেট করবে যাতে হচ্ছে আমাদের প্রক্লেমেশন ঘোষণা করা হয়, কিন্তু সেই প্রক্লেমেশন সকলেই মোটামুটি জমা দিয়েছে, বিএনপি এখনো দেয়নি। প্রক্লেমেশনের এটা আমরা শুনতে পারলাম যে বিএনপি এখনো দেয়নি, কারণ বিএনপি মনের সাথে যাচ্ছে না আসলে, কারণ এটা তারা প্রথম থেকে চায়। তাহলে নিঃশর্ত সমর্থন হলো কোথায়? সরকার যখন হচ্ছে সরকার যখন হচ্ছে একটা আমলাদের মানে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিটি করেছে, সেই কমিটি যখন হচ্ছে একটা রিপোর্ট দিবে এরকম একটা অবস্থায় আছে, তখন হচ্ছে কয়েকজন আমলা একত্রিত হয়ে আমলাদের তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা যে হচ্ছে এই কমিশন প্রধানকে সরাতে হবে, এখনো রিপোর্টই দেয় নেই, রিপোর্ট দিবে তারপর আসবে। তারা কারা? মানে সরকারের ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমি মনে করি ওই যে বাস চলাচলের ক্ষেত্রে যেরকম বাধাগ্রস্ত করা হচ্ছে সাইদাবাদ জায়গা থেকে, ঠিক সরকারের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে। জি ধন্যবাদ। এবং যাতে সরকার আজিজ ভাইরা যেভাবে লালন করতেছেন যে হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, এই সরকার ব্যর্থ হচ্ছে প্রমাণ করে যে সংস্কারের কথা সরকার বলছে বা যে রিপোর্টগুলো আসছে, 16 তারিখে সরকার রিপোর্ট জমা দিয়ে সরকারের কাছে রিপোর্ট গেছে 5টা কমিশনের। তো সরকারের তো হচ্ছে যারা আছে তারা তো এটা ফোর্ডে দেখতে হবে, ফোর্ডে দেখে তারপর ডাকতে হবে কাদেরকে, সেই সময়টা মনে হয় যেন হয় নাই। এখন এত দ্রুত করতে গেলে আসলে হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটা 90 সম্ভব ছিল, কারণ একটা রাজনৈতিক দলের সবাই পালাইয়া যায় নাই। আপনার নির্বাচন হলে একদম যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে সবাই নিশ্চিত ক্ষমতায় অমুক রাজনৈতিক দলই যাবে, তাহলে সেটা নির্বাচন হবে না। সেটা হবে 280টা আসন, 290টা আসন ওরা পেয়ে গেল, শেষ। আপনাকে শক্তিশালী দল দুইটা যদি অবস্থান না করে পাশাপাশি, তাহলে গণতন্ত্র কখনো রান করবে না। তারা চাইলে একদলীয় শাসন কায়েম করতে পারবে, তারা চাইলে সবকিছু করতে পারবে, কারণ এর আগেও আমরা দেখেছি 2006ও ঘটেছে, 1996ও ঘটেছে। এই জন্য আমরাও ভয় পাই, ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, এই প্রজন্ম বারবার ভয় পাই। 90-এ প্রতারিত হয়েছে, তো আর একবার এসে 2024-এও প্রতারিত। ধন্যবাদ। মানে 90-এ যদি প্রতারিত না হতো তাহলে 2024-এও বিশ্বাসটা রেখে দিত। ধন্যবাদ। দেশের মানুষ পুরোপুরি প্রতারিত হয়েছে এটা আমি বিশ্বাস করি না। গত কয়েকদিন ধরে আমরা তিন জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় পদ্ধতির সরকার এসছে, 3 জোটের রূপরেখা অনুযায়ী অনেক আইন বাতিল হয়েছে, নির্বাচনের পদ্ধতি বাতিল হয়েছে। এই নির্বাচনে কত টাকার জামানত থাকবে, মানে একজন প্রার্থী কত টাকা
খরচ করতে পারবে সেটা নির্ধারিত হয়েছে, সাদা কালো পোস্টার এসছে 3 জোটের রূপরেখা অনুযায়ী। এবং আমি আসছি না, আপনি তো বলছেন প্রতারিত হয়েছে, কি হয়েছে প্লিজ ধৈর্য ধরেন, শুনতে দেন, বলতে দেন। একবারেই সবকিছু বাস্তবায়ন হবে না, ধীরে ধীরে সেটা হবে, ধীরে ধীরে হবে। আমরা কিছু করেছি, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসছে, তারাও কিছুতে করেনি তা না, তারা তো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি গঠন করে সেখানে আপনার বিরোধী দল থেকে বা এমপি মন্ত্রী না এমন লোককে সভাপতি করেছে, সেটাও তো একটা সংস্কারের অংশ, সেটাকে অস্বীকার করা যাবে? আমরা সেটা আবার অব্যাহত রেখেছি 2001 সালের পরে, সেটা কি সংস্কারের অংশ নয়? আমরা তো সংস্কারগুলো করেছি, অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার এসছে, আসে নাই কোনটা? হ্যাঁ, একসাথে সবগুলো হয় নাই, এই ব্যর্থতাগুলো তো আমাদেরও আছে, আমরা তো অস্বীকার করি না বলেই তো আজকে আমরা টোটাল একটা সংস্কারের প্রস্তাব দিয়েছি। এবং সেই প্রস্তাব আপনি বলছেন বিএনপির 31 দফা মানে সব 31 দফা। আজকে নির্বাচন এই যে কি বলে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যতটুকু পত্রপত্রিকায় এসছে, আমাদের কাছে তো আসে নাই, যতটুকু পত্রপত্রিকায় এসছে কমিশনের, তাতে আমরা দেখেছি আমাদের 31 বেশিরভাগই আমাদের 31 দফার মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, 2-4টা জায়গায় আমরা কিছু ঘাটতি দেখতে পেয়েছি, সেটা আমার মনে করি একসাথে আলোচনা বসলে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা তো নেই। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপি এই সংস্কার বাস্তবায়ন করবে, আমরা অঙ্গীকার করেছি। আপনি বলছেন হ্যাঁ সেই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি, নো, হয়েছে বলে তখন যে ঘাটতিগুলো ছিল, এই যে ঘাটতির কথা বললেন, তখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সেটাতে ঘাটতি আছে। এবার আমরা অঙ্গীকার করেছি সেই ঘাটতি আমরা পূরণ করব, ভারসাম্য আমরা আনবো। ওই যে দুর্নীতি বিরোধী করার জন্য একটা সাংবিধানিক পদ, এটাকে ক্রিয়েট করা হয় না, যার কারণে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া হয়েছে। না, সে চ্যাম্পিয়ন এটা আওয়ামী লীগ আমলে হয়েছে। এটা আপনারা আওয়ামী লীগের বয়ানগুলো যদি বলেন, আমরা আওয়ামী লীগের বয়ান বলছেন, আওয়ামী লীগের আমলে হোক বিএনপির আমলে হোক হয়েছে তো। বিএনপি আমলেই আমি আসি, আমি একটু বলি, বিএনপি আমলেই বিএনপি সময় কিন্তু তদন্ত করতে পারবে, আমরা একটা সাংবিধানিক পদ সৃষ্টি করার কথা ছিল, সেটা তো হয় নাই। বলেন না, সংবিধান ছিল অম্বুডসম্যান, প্লিজ বলতে দেন, বল শেষ করেন। আরে ছোট ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছি, কথার মধ্যে কথা বললে কথার খেইটা হারিয়ে যায়, ঠিক আছে? আমি একটু আপনি শুনেন। হ্যাঁ, আমি তো বলেছি সব সংস্কার হয় নাই, তখন হয় নাই বলে এখন হবে না। এখন আমরা সেই ক্ষমতার ভারসাম্য আনতে যাচ্ছি। আমরা বলেছি একজন ব্যক্তি 2 বার পরপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা কি বড় সংস্কার নয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, সেটা কি বড় সংস্কার নয়? আমরা একটা পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা বলেছি। আর দুর্নীতির কথা বলেছেন, বিএনপি তো দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল, আগে তো দুর্নীতি দমন অধিদপ্তর ছিল, অধিদপ্তর না কি ছিল, আন্ডার প্রাইম মিনিস্টার অফিস ছিল, যে সেটা তো বিএনপি আমলেই আপনার সেটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন হয়েছে, সেই আইন প্রণয়ন হয়েছে। আপনি নামে স্বাধীন কিন্তু পরাধীন ছিল, সেটার জন্য যদি আইনের ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করা যাবে অবশ্যই। আগে তখন হয়নি বলে এখন হবে না। আপনার এই কমিশন তো মানে কমিশনের একজন প্রধানই তো বলেছিল আওয়ামী লীগ আমলে, এই কমিশন কি দন্ত নখহীন বাঘ বলেছিল না? তো তার সেইটাকে অস্বীকার করা যাবে? সেই দন্ত নখহীন বাঘ না, দন্ত নখ সহ বাঘে আমরা পরিণত করতে চাই। আসেন আমরা একসাথে বসে আমরা সেই সংস্কারগুলো করি, আমরা বলি নাই, কিন্তু আমি বলেছি সংস্কারটা দীর্ঘ প্রক্রিয়ায়, সেখানে যদি দীর্ঘদিন সময় লাগে সেখানে সময় লাগবে। উনি বলেছেন, আমাদের মাসুদ সাহেব, আব্দুল হান্নান মাসুদ সাহেব বলেছেন সচিব, আমলা, উপদেষ্টা, আমার জানা মতে বিএনপির কোনো ইনপুট ওইভাবে নাই, যদিও থেকে থাকে তর্কের খাতিরে বলছি। হ্যাঁ, আমাদের যদি ইনপুট থেকেও থাকে, সেই দল যদি বা সেই সরকার যদি সঠিক মতো কাজ না করতে পারে, আমরা সেটার সমালোচনা করতে পারবো না। সমালোচনা করার বিরোধিতা করা এক নয়, সমালোচনা করার ডিজোন করা এক নয়, সমালোচনা করতে হবে। আমার ভ্যাট বসানো হয়েছে, আমরা কি সমালোচনা করি নাই? আজকে শিক্ষার উপরে যে একটা অস্থিরতা চলছে, আমরা কি সংস্কার করি নাই? তারা যদি হয়েও থাকে বিএনপির সুপারিশে, আমরা তাদের সমালোচনা করছি না। আমার জানা মতে বিএনপির কোনো সুপারিশে কোনো উপদেষ্টা করা হয়নি বা আমরা দেও নাই, ঠিক আছে? এইগুলো তো হলো। আজকে বলছেন যে 31 দফা, জামাত বা ইসলামী আন্দোলন তারা কি 31 দফা দিয়েছে? জামাত ইসলামও যেসব দিয়েছে বিএনপির 31 দফার আলোকে,
ইসলামী আন্দোলনও যে সংস্কারের কথা বলে তার অধিকাংশই বিএনপির 31 দফার মধ্যে নিহিত রয়েছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, অধিকাংশই রয়েছে। সেই কারণে বলছি, আপনারা হেসে উড়িয়ে দিলেন বিএনপির 31 দফায় শেষ। বিএনপির 31 দফা ভালো করে পড়েন, যদি না থাকে আমার কাছে আছে, নিয়ে আপনি পড়তে পারেন। সেটার মধ্যে পড়ে দেখেন, সেখানে 31 দফার মধ্যে যা আছে, এই যে সরকার গঠিত কমিশনের যে রিপোর্ট যতটুকু পত্র পত্রিকায় এসছে, সেই 31 দফার ভিতরেই সবকিছু আছে। বাইরে 2-4টা বিষয় আছে, সেটা আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। এটিকে আমরা ডিজন করেছি কোনোটা, বাইরে যেগুলো আছে, বরঞ্চ তারেক রহমান বলেছেন, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, এর বাইরেও যদি আরো ভালো ভালো সংস্কার প্রস্তাব থাকে আমরা সেটাকে অ্যাকোমোডেট করব। তবে সব সংস্কারই একবারে করা সম্ভব নয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এখানে ফুল স্টপ দেওয়া যাবে না। আজকে আমি যে সংস্কারের কথা বলছি 2 বছর 3 বছর পরে গিয়ে সেটাও আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে বাস্তবতার নিরিখে। সেই কারণেই আমরা বলেছি যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো রয়েছে, এই যে আমাদের আবু আলম ভাই বলেছেন, আবু আলম শহীদ খান ভাই বলেছেন যে এই কতগুলি কমিশন, 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টগুলো সবই কিন্তু নির্বাচন কেন্দ্রিক। এগুলো নিয়ে যদি আলো তো বললো যে এটা পড়ার সময় পাইনি এখনো, এটা যদি পড়ার সময় না পায়, এটা একটা উত্তর আমি দিতে চাই। আপনি দিবেন, এই যে কমিশনের রিপোর্ট, এটা যদি 100 পৃষ্ঠার রিপোর্ট হয়, এটা পড়তে 1 ঘন্টা লাগার কথা না। দে শুড হ্যাভ অলরেডি রেড ইট, এবং তাদের এটা আলোচনার মধ্যে চলে যাওয়া উচিত ছিল 15 দিন। আসিফ ভাই একটা কথা বলি, আমার সরকারে থাকা, আমি 2-1টা এরকম রিপোর্ট যখন সরকারের লোকরা পড়ে, তখন যেটা দেখি আমরা সব যারা যারা বসে থাকে, একজন পড়ে, এইটার উপরে মুসাবিদা হয়। মুসাবিদা বলতে যেটা বোঝায় কি, পয়েন্ট, এটা হবে, এটা হবে। এর মধ্যে কিন্তু উনি যেটা বললেন 1 ঘন্টা, 1-2 ঘন্টার মধ্যে কিন্তু জিনিসগুলো হয়ে যায়। তো আমার কথা হলো যে এটা নিয়ে ইতিমধ্যেই বসা উচিত ছিল। আমরা সরকারের, আমাদের মহাসচিব ওপেনলি বলেছেন, মান্না ভাইও সেই অনুষ্ঠানে ছিলেন আমার যতদূর ধারণা, এই প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে, উনি বলেছেন আমরা রিপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ রিপোর্ট জমা হয়েছে, আমরা অতি শীঘ্রই, আমরা আশা করছি প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকবেন। তো সেখানে আমরা কিন্তু 16 দিনেও আমরা সেই ডাক পাইনি, তাই না? বরঞ্চ নানান রকম কথাবার্তা হচ্ছে আজকে। তাহলে জনগণের মধ্যে সেই ধারণাটা কি বদ্ধমূল ধারণার সৃষ্টি হবে না যে একটা উদ্দেশ্য নিয়ে এটা দীর্ঘায়িত করা হচ্ছে? ইমরান সাহেব প্লিজ, এই কথা কিংবা সবকিছুতে যেটা আবার আমি আপনার কাছে জানতে চাই, কিংবা আমার আগ্রহ, গত কয়েকদিন ধরেই আমরা এক ধরনের পারস্পরিক দোষারোপ করতে দেখছি। এর থেকে বেরিয়ে আমাদের কিন্তু একটা বিশাল বড় স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে হবে। মানুষ আর ওই দুঃস্বপ্ন দেখতে চায় না। তো সেই ঐক্য কিভাবে গড়ে তোলা যায়? না, ঐক্যকে মজবুত করার জন্য, ঐক্য যেন ঢিল না পড়ে এবং আরো শক্তিশালী যেন হয়, সেখানে সমালোচনা আসতেই পারে। এই বহু কি বলে বহুমাত্রিক যে সমাজ, আমাদের বহু মতের যে সমাজ, সেই সমাজে এগুলি থাকবেই। এই ঐক্যকে ধরে রাখার জন্য যারা এখন ড্রাইভিং সিটে আছেন, আপনার প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই কিন্তু ঐক্য ধরে রাখার কাজ করতে হবে। আপনি দেখেছেন যখনই উপদেষ্টারা ডাকেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকেন, আমরা কিন্তু যাই। অবশ্য ওনারা মাঝে মধ্যে যে সেদিন যে হলো, আমরা সেনাবাহিনীর ডাকে দৌড়ে গিয়েছিলাম, ওনারা বলেন না, সেরকম দৌড়ে যাই না, আমরা আস্তে আস্তেই যাই আর কি। তো সেখানে আমরা গিয়ে কিন্তু ওনারা যা বলেন নিঃশর্ত সমর্থন দিয়ে আসি, এবং ঐক্যবদ্ধ জাতি যেন ঐক্যের মধ্যে থাকে সেরকম কথাগুলো কিন্তু বলি। কিন্তু পরবর্তীতে দুঃখজনক হলেও সত্য, সেটা কিন্তু প্রতিফলনগুলো ওইভাবে আমরা পাই না। যখন পাই না, আমরা তো একটা রাজনৈতিক দল, আমাদের তো বিশাল একটা জনগোষ্ঠী আছে, কর্মী গোষ্ঠী আছে, নেতৃত্ব আছে, তাদের কাছে তো আমাদের জবাবদিহি করতে হয়। তো সেই কারণেই এটা ড্রাইভিং সিটে যারা আছেন, এই ঐক্যকে মজবুত করার জন্য তাদেরকেই দায়িত্ব নিতে হবে। এবং আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় এবং খুবই শক্তিশালী সম্পর্ক গড়ার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়িত্ব নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। মুশিউর রহমান, ঐক্য না থাকলে ছাত্র জনতার জীবন বিসর্জন অর্থহীন হয়ে পড়বে। যে ত্যাগটা, যে আত্মত্যাগ, সেটা কিন্তু এটা ভাবাই যায় না। তো ঐক্য ধরে রাখতেই প্রত্যেকের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে।
ছাড়ের মানসিকতা কিন্তু আমাদের সবার মধ্যে থাকতে হবে, যেটা আমি মোটার আগে বলতে চাই, সেটা আসলে কতখানি দেখছেন? দেখুন, আমি আসলে এসেছিলাম এখানে ঐক্যের আলোচনা করতে, কিভাবে আসলে আমরা জাতীয় ঐক্য করতে পারি। কিন্তু আপনি নিশ্চয়ই বিভাজন বাড়াবেন। আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন, আমি কিন্তু আপনি প্রথম বক্তব্য খেয়াল করেছেন, আমি একটাও সমালোচনা করি নাই। যদি সমালোচনা এবং যেভাবে ব্যর্থতা, যেভাবে সরকারের দিকে ব্যর্থতা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এই সরকার মানে হচ্ছে এখানে হান্নান মাসুদ আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছে, আমি নাগরিক কমিটির প্রতিনিধিত্ব করছি। আমরা কিন্তু সরকারের প্রতিনিধিত্ব করছি না, বরঞ্চ এই অংশ থেকে যেভাবে বলা হচ্ছে মনে হচ্ছে হান্নান মাসুদ এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে রিপ্রেজেন্ট করছি। এবং দেখুন, নাহিদ ইসলাম, হি ইজ মাই ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টের বন্ধু, সে জাতীয় ঐক্যের প্রতীক এবং এই অভ্যুত্থানের সবচেয়ে বড় ফেজ হচ্ছে নাহিদ ইসলাম। সেই অভ্যুত্থানের ফেজ হিসেবে সে এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে। এবং নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের আপামর জনগণ দল মত পথ নির্বিশেষে একমাত্র ফ্যাসিস্ট ব্যতীত সকলে মিলেমিশে বসিয়েছে। তিনি একবারও বলেননি যে শুধুমাত্র ছাত্ররা তাকে বসিয়েছে, তিনি বলেছেন সকলের রক্তের বিনিময়ে তারা এখানে বসেছেন। তারা বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তারা জামাত ইসলামের প্রতিনিধিত্ব করছেন, তারা মান্না ভাইয়ের প্রতিনিধিত্ব করছেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বাংলাদেশের যারা এই 5ই আগস্ট দুপুরবেলা পর্যন্ত যেই 95% মানুষ বাংলাদেশে মজলুম, এই মজলুমদের প্রতিনিধিত্ব করছে। তারা এই প্রতিনিধিত্ব করতে গিয়ে তাদের কাজের সমালোচনা থাকতে পারে, কিন্তু যখন আপনি বলছেন যে তারা এই ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, তারা হচ্ছে আর একটা মানে আবারও সরকারে থাকার ষড়যন্ত্র করছে, ছাত্রদেরকে ক্ষমতায় নিয়ে আসার ষড়যন্ত্র করছে, আবার একটা সেন্সিটিভ বিষয় আপনি বলছেন যে এটা একটা কি অন্তর্বর্তীকালীন সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা যেমন ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ শুধুমাত্র এই একটা সরকার গেছে আর একটা সরকারকে নিয়ে এসে বসাই দিবে, এটা না। 2000 মানুষের জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য নয়। আমাদের আপনাকে বুঝতে হবে, 3 তারিখ নাহিদ ইসলাম যখন জাতীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছেন যে ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ জিনিসটা কি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হচ্ছে এই যে গত 54 বছরে এই যে একটা সংবিধান বানাইছে 71-এর পরে মুক্তিযুদ্ধে ভারত থেকে মূলনীতি ধার করে নিয়ে এসে এই সংবিধান বলেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বলেন, যে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন বলেন, আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো গত 54 বছরে যে ব্যর্থতা এবং প্রতি 5 বছর পর পর ভোটের প্রশ্নে মানুষকে যে রক্ত দিতে হয়, ভোটের দিনকে মানুষকে জীবন দিতে হয়, সেই ব্যবস্থাগুলোর একটা স্থায়ী সমাধান করার জন্যই এই অভ্যুত্থানের 3 তারিখে নাহিদ ইসলাম বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এবং সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্যই এই নাহিদ ইসলামরা সংস্কার করছে এবং সেই সংস্কারে বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এখন তাদের কাজ করতে গিয়ে তারা তো আসলে কেউ অভিজ্ঞ না, এখানে যারা আছেন এই ধরনের সরকার পরিচালনা করেছেন, অতীতে মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক খুবই কম। তাদের কাজের সমালোচনা থাকতে পারে, তাদের কাজের, গতকালকে আপনি দেখবেন যে এখানে গতকালকে তারা একটা কাজ করেছে, লাল গালিচায় হচ্ছে তারা একটা ওই খাল খনন করতে গিয়েছে। আমরা সেখানে জিয়াউর রহমানের ছবি পোস্ট করে, আমি মশিউর রহমান বলেন, হান্নান মাসুদ বলেন, আমি দেখেছি অসংখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকালকের ওই প্রোগ্রামে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি গিয়েছিলেন, তার সমালোচনা করেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে আপনারা ওই লাল গালিচাই করে খাল খনন করতে যেতে পারেন না। সেখানে জিয়াউর রহমানের সাথে একটা কম্পেয়ার করেছেন ছাত্ররা যে আপনাদের এইভাবে করা উচিত ছিল। এখন আসিফ মাহমুদ যে খাল খনন করতে যে লাল গালিচায় গিয়েছেন, সে কি আগে থেকে বলেছে যে আমার জন্য লাল গালিচার ব্যবস্থা করো? এই যে চাটুকার যে আমলারা আছে, এই চাটুকার যে প্রশাসন আছে, তারা তো চাটুকারিতা করতে করতে অভ্যস্ত, দীর্ঘদিন লাল গালিচা দিতে দিতে জায়গাটা হচ্ছে না আশিক ভাই, জায়গাটা হচ্ছে গত 16 বছর বলেন আর এই 54 বছর বলেন, তারা তো এই মানে তাদের কাছে মন্ত্রী উপদেষ্টা মানে হচ্ছে ওই যে 16 বছর যাবত যেই ট্রিটমেন্ট তারা করে আসছে, যে উপদেষ্টা চাইছে না আমি আর সচিব নাই, উপদেষ্টা চাচ্ছেন না আমি আর হচ্ছে কমিশনের প্রধান নাই, এই যে ট্র্যাডিশনাল প্র্যাকটিস বাংলাদেশ হয়ে আসছে, যার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা বলছি এই সিস্টেমেরই পরিবর্তন করতে হবে। আপনি আমলাতন্ত্রের কথা বলছেন, এই যে আমাদের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে যে এই যে অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল, 5 তারিখের পরে এই বঙ্গভবনে গিয়ে শপথ নেওয়াই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং আমরা বলি
এই সরকারের উচিত ছিল 5 তারিখের পরে 8 তারিখে জনগণের সামনে যেমন 3 তারিখে যেমন ঘোষণা দিয়েছিল এক দফার, এবং ওই শহীদ মিনারে গিয়ে ঘোষণা দিয়ে সিরিয়ায় যেমন এই এখন বর্তমানে দেখছেন আসাদপন্থী যারা ছিল তাদেরকে অনেকের ফাঁসি কার্যকর করা হইতেছে, অনেককে হচ্ছে আপনার কারাগারে নেওয়া হইতেছে। ঠিক একই পলিসি যদি অবলম্বন করতে পারতো আজকে এই সরকার সফল হইতো, আজকে এই অভ্যুত্থান সফল হইতো। অভ্যুত্থান সফল হয় না কারণ কি জানেন? আপনি আবার এই সংবিধানের প্রশ্নে ঢুকছেন। আপনি বলতেছেন এই সংবিধানের আলোকে এই সরকার শপথ নিছে, এই সংবিধানের যে কার্যকারিতা এগুলো সব থাকবে, এবং আপনি বলতেছেন এই সচিবকে সরানো যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কারণ এগুলো সংবিধানে আছে। ছাত্ররা বলছে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, এই সংবিধান আমরা মানি না। ছাত্ররা বলছে এই খুনি হাসিনার রাষ্ট্রপতিকে আমরা মানি না। ছাত্ররা বলছে গত 16 বছরের যে জুলুমের ইতিহাস এবং 71 পরবর্তী সময়ের যে জুলুমের ইতিহাস সেগুলোর প্রোক্লামেশন, জুলাই প্রোক্লামেশন ঘোষণা করতে হবে। রাজনৈতিক দলগুলো বলছে আমরা মানি না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন আসছে, রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা মানি না। এখন দেখুন, আপনি যখন এই সরকারকে ব্যর্থতার দায় দিবেন এবং বলতেছেন যে কি এই ইউনূস সাহেব হি ইজ 86 ইয়ার্স ওল্ড, তিনি, আমরা অনেকে তার নাতির থেকেও বয়সে ছোট, তিনি বলছেন যে ছাত্রদেরকে দেশ গড়তে দিতে হবে। আপনি যদি এটাকেও সমালোচনার মুখে নেন, ছাত্রদেরকে বলতে বুঝিয়েছেন যে এইভাবে নতুন প্রজন্ম আসছে যাদেরকে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কারণ তিনি তো দেখেছেন যে যারা ট্র্যাডিশনাল পলিটিক্স করছে, এত বছর বিএনপি বলেন, জামাত বলেন, এই আওয়ামী লীগ বলেন, তারা কি করছে, তারা দেশটাকে কোথায় নিয়ে গেছে, বাংলাদেশকে যে একটা ফ্রাজিল স্টেটে পরিণত করেছে, এর ব্যর্থতার দায়িত্ব রাজনৈতিক দল। আমি শেষ করছি। গত 54 বছরে যে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্র, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, যারা সমসাময়িক সময় স্বাধীন হয়েছে তাদের অবস্থান দেখেন, আমাদের অবস্থান দেখেন, এর কারণটা কি? এর পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই রাজনৈতিক দলগুলো, যার কারণে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, ভাই আমি শেষ করেছি, বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভয় এই রাজনৈতিক দলগুলো যতই ভালো ভালো কথা বলুক তারা আসলে সংস্কার করবে না, এবং যার কারণেই এই সরকারকে সংস্কার করতে হবে। আর একটা কথা বলি, বিএনপি হচ্ছে একটা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি। কিরকমের? এই যে 31 দফা তারা দিয়েছে, এটা হচ্ছে 2023 সালের 31 দফা। সেই সময়ের যে 31 দফা, এই জুলাইতে এত বড় একটা ম্যাসাকার ঘটলো, 2000 মানুষ জীবন দিল, সেই তাদের 21 নম্বর দফায় মুক্তিযোদ্ধাদের কথা বলা আছে, সবকিছু বলা আছে, কিন্তু তাদের এই 31 দফার মধ্যে একটু সংস্কার এনে জুলাই অভ্যুত্থানকে যদি ইনক্লুড করে, অভ্যুত্থানের চেতনাকে লালন করা, এই ধরনের একটা বিষয় যদি তারা ইনক্লুড করতো আরো বেশি সুন্দর হতো। আমরা সমর্থন করতে পারতাম। নিশ্চয়ই আরো বিশদ আলোচনা হবে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি সবার আলোচনা শুনলেন, যে পর্যায়ে পরিস্থিতি গড়িয়েছে সেখানে আপনি কোথায় চ্যালেঞ্জ দেখছেন, আপনার পরামর্শ, মানে যে ঐক্যর কথা আমরা বলছি সেটা হলো যে মানে যে দুঃস্বপ্নগুলো ছিল সেগুলো সব গত সাড়ে 15 বছর যে অনাচার হয়েছে সেগুলোর থেকে যে ফ্যাসিবাদী যে একটা ব্যবস্থা গড়ে উঠেছিল, এগুলো সব সংস্কারের কথাই কিন্তু সবাই বলেছে। তো যে এগুলো ঠিক করার জন্য যে ঐক্য প্রয়োজন সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আপনার পরামর্শ শুনে আমরা শেষ করব। আমি আবার বলি, ঐক্যের যে ধারণাটা আপনারা দিচ্ছেন, এই ধারণাটা বর্তমান সময়ের এই রাজনীতিতে প্রযোজ্য নয়। জি। আর একটা জিনিস হলো কি, ধরেন ডেমোক্রেসি ডেফিনেটলি এটা রুল অফ মেজরিটি, কিন্তু রুল অফ মেজরিটি সবসময় যে সত্যি হয় তা তো না। মেজরিটি ঠিক বলেছে এরকম না। আমি এটা প্রায় সময় বলি, কোপার্নিকাস বলেছেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কেউ বিশ্বাস করেনি, পাগল বলেছে। শেষ পর্যন্ত উনি মারা গেছেন, গ্যালিলিও এটা নিয়ে সংগ্রাম করেছেন, গ্যালিলিওর ফাঁসি হয়েছে, কিন্তু সত্যি এটাই যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। এখন মাইনরিটি মেজরিটি দিয়ে আপনি সত্য নির্ধারণ করতে পারবেন না, সেটার জন্য আপনাকে সত্যের কাছেই থাকতে হবে, তার জন্য অনুসন্ধান লাগবে, সত্যের প্রতি আপনার নিষ্ঠা লাগবে, ওই কাজটা লাগবে। তো ধরেন আমাদের এখানে যতগুলো আলোচনা হয়েছে না, অনেকগুলো আমি বলবো যে যার মতো তার দৃষ্টিভঙ্গিতে বলেছেন, ফলে সব একটা ট্র্যাকে হয়নি। একটা ট্র্যাকে না হতে কোনো অসুবিধা নেই, আমরা একটা ট্র্যাকে আনতে পারবো। কীরকম? আমাদের সামনে এখন কাজ কি? আপনি চাইলেও যদি আপনি বিশ্বাস করেন যে না, যেভাবে সরকারটা গঠিত হয়েছে, সুপ্রিম কোর্টের রেফারেন্সটা হয়েছে, কনস্টিটিউশনের অনুযায়ী করা হয়েছে, এটা উচিত ছিল না, বৈপ্লবিক উপায়ে শহীদ মিনারে গিয়ে নেওয়া দরকার ছিল, এখন আপনি এটা পারছেন না। আর যদি এটা পারবেন মনে করেন তো ওই লড়াই করবে, সেটা তো আলাদা, ওই আলোচনা আমরা এখানে করছি না। প্রক্রিয়াটা যেরকম করে এগিয়ে গেছে তা হচ্ছে সংস্কারের মধ্যে দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই সংস্কারটা কতদূর, কত কম, কত বেশি সেই বিতর্ক করবারও ব্যাপার নেই। একটা নির্বাচন হতে হবে যেটা সবাই গ্রহণ করে, যেটা কোয়ালিটির ইলেকশন, যেই ইলেকশনের উপরে দাঁড়িয়ে আপনি পরবর্তী গণতন্ত্রের চৌধুরী দিকে যাত্রা করতে পারেন। যে প্রক্রিয়াটা চলছে তাতে সরকার
17টা 19টা কমিশন করেছেন, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন উনি কোনো সংস্কার চাপিয়ে দেবেন না, যেটা জাতীয় ঐক্যমত্য হবে সেগুলো সংস্কার করবেন, এবং এটাই ঠিক, আপনি চাপিয়ে তো দিতে পারবেন না। এখন আমি মনে করি কাজটা অনেক ইজি হয়ে গেছে, আমাদের বিটিং অ্যারাউন্ড দ্য বুশ করবার দরকার নেই। কেন? সমস্ত প্রস্তাবগুলো আপনার সামনে আছে, আপনি টেবিলে নিয়ে আসেন, দেখেন কোন কোন ব্যাপারে ওই প্রস্তাবগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত্য আছে। আপনি কি সংখ্যানুপাতিক নির্বাচন করবেন? আপনি যদি দেখেন যে এইখানে জাতীয় ঐক্যমত্য এই ব্যাপারে আছে, করবেন। যদি দেখেন যে খুব মেজর ওয়েতে শার্প ডিফারেন্স আছে, আপনি সেটাতে যেতে পারবেন না। একইভাবে বাইক্যামেরাল লেজিসলেচার করবেন কি করবেন না, ওইখানকার প্রস্তাবে দেখবেন। কিন্তু ধরেন একটা প্রস্তাব ল কমিশন দিচ্ছে যে জনগণের কাছে বিচার নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ করা উচিত বিভিন্ন ডিভিশনে, কোনো ডিফারেন্স হবে না। এখন এরশাদের আমলে যখন উনি এটা করেছিলেন তখন ঢাকার আইনজীবীরা এটার বিরোধিতা করেছেন, টেকে নাই। কিন্তু এখন যদি এটা টেকে আপনি এটা করে ফেলবেন, আপনি যদি মনে করেন যে আপনি উপজেলা আদালত করবেন যেরকম করে বলা হয়েছে, আপনি সেটা করে ফেলবেন, ওর মধ্যে কোনো বিতর্ক হবে না। এমন নয় যে একটা সেট রুলের মধ্যে যা বলা হয়েছে তাই করতে হবে, তার বাইরে যেতে পারবেন না। যদি কমনলি সেটা সবার জন্য মনে হয়, ওই রকম করে আজকের এই নির্বাচন পদ্ধতিতেও যতগুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে আপনি তার ভিত্তিতে নির্বাচন করেন। এরপরে যদি আরও বাড়াবাড়ি করে কথা বলতে যান, ইট উইল টেক টাইম। এমন হতে পারে এই বিভাজিত সমাজে আপনি ঐক্যমত্য পৌঁছাতেই পারবেন না। আপনি ইসলামিক কনস্টিটিউশন চান, আমি সেকুলার কনস্টিটিউশন চাই, কোনো ঐক্য হবে মনে করেন? প্রশ্ন আসে না। আপনি রাষ্ট্রধর্ম রাখতে চান, আমি মনে করি রাষ্ট্রধর্ম তুলে দিতে হবে, মিলবেন কীরকম করে? ওই বিতর্ক সাসপেন্ড করেন। এই হিসেবেই যখন কেউ বলে না যে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন কনস্টিটিউশন বাড়াতে হবে, কথাটা হয়তো ভালো, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে? পাকিস্তান আমরা নতুন কনস্টিটিউশন করতে কত বছর লেগেছিল? আমাদের এখানে নতুন একটা কনস্টিটিউশন করে আপনি আবার তার ভিত্তিতে নির্বাচন করবেন, সেটা কত বছর লাগবে? যেহেতু 15th অ্যামেন্ডমেন্টের পরে আপনি এরকম একটা অ্যামেন্ডমেন্ট করেছেন যে এই সংবিধানের সব কিছু ইভেন প্রিয়াম্বল আপনি এখন বদলাতে পারেন, এর বেসিক্স যেগুলো বলা হয়েছে যে কোনো পরিবর্তন করা যাবে না, সেগুলো বদলাতে পারবেন। অতএব আপনি সেই পদ্ধতিতে যান, এবং আমি দেখছি যে বর্তমান সরকার বা গভর্নমেন্ট যে কমিশন করেছে সেই কমিশন সেই পথে যাচ্ছে। অনেক দূর এগিয়েছি এই অর্থে, এটাকে সাম আপ করে এক জায়গায় নিয়ে আসার উপরে তার সার্থকতার উপরে নির্ভর করছে। নেক্সট ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা থাকবে, মানে মধ্য প্রতিযোগিতা থাকবে, বহুমত থাকবে, দ্বিমত থাকবে, মতাদর্শগত ভিন্নতাও থাকবে, নিজেদের আলাদা আলাদা ইশতেহারও থাকবে, কিন্তু দেশের প্রশ্নে ঐক্য থাকতেই হবে, এখানে কোনো বিকল্প নেই। পর্যবেক্ষকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, গত 15.5 বছরে ভোটাধিকার হরণ করা হয়েছে। এই ভোটাধিকার ফিরিয়ে আনার পক্ষে এবং নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে সবার মধ্যে ঐক্য থাকতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে আনতে ঐক্য থাকতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে প্রয়োজনীয় পদক্ষেপের পক্ষে ঐক্য থাকতে হবে। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, ইতিহাস, সংস্কৃতির প্রশ্নে ঐক্য থাকতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।